ফোর, আজকে ফোর লেকচার ফোর ভাইয়া। ফোর যাবে তাই না? আচ্ছা তাহলে ঠিক আছে আর কি, ওকে ফাইন। আচ্ছা ভাইয়া ভাইয়া বলো বলো। ভাইয়া ওই যে লেকচার থ্রির কোয়ান্টিটি ওয়ার্ডটা একটু আজকে বলে দিতে পারবেন? আমি একটু মিস করছিলাম হ্যাঁ এখন। অবশ্যই, দেখো বিষয়টা কিছু না, বিষয় ছিল যে কোয়ান্টিটি ওয়ার্ড, মানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে পরিমাণ বোঝায়, হ্যাঁ, এগুলোকে বলা হয় তোমার কোয়ান্টিটি ওয়ার্ড। ওকে, যেরকম তোমার অল, মেজরিটি, সাম, এগুলোকে বেসিক্যালি বলা হচ্ছে মোস্ট, এগুলো সবই কি কোয়ান্টিটি ওয়ার্ড, অর্থাৎ অল, সাম, মোস্ট, মেনি কোয়ান্টিটি ওয়ার্ড। এই হ্যাঁ, কোয়ান্টিটি ফিউ, ওয়ার্ডের এফ পরে ইউ, এগুলো কি কোয়ান্টিটি ওয়ার্ড? দেখো আমি তোমাকে বলি, শোনো, বিষয়টা হচ্ছে যে কোয়ান্টিটি ওয়ার্ড অনেক আছে। ফিউ, লিটিল, প্রচুর কোয়ান্টিটি ওয়ার্ড আছে, এগুলো আমরা লেকচার তোমার সেভেনে যে শিখবো। কিন্তু বিষয় যেটা হচ্ছে, তুমি যে স্ট্রাকচারের কথা বলছো, তোমার হচ্ছে লেকচার থ্রির কোয়ান্টিটি ওয়ার্ড প্লাস অফ প্লাস ক্লজ মার্কার, ওই ক্ষেত্রে আর কি সব ধরনের কোয়ান্টিটি ওয়ার্ড আসলে বসবে না। হ্যাঁ, সব ধরনের বসবে না আর কি। তো এক্ষেত্রে যেটা তোমাকে মাথায় যেটা রাখা লাগবে সেটা হচ্ছে যে কোয়ান্টিটি ওয়ার্ড প্লাস অফ প্লাস ক্লজ মার্কার, অর্থাৎ ক্লজ মার্কার দিতে হবে তোমাকে। কেন ক্লজ মার্কার দিতে হবে? কেননা সেখানে দুইটা করে ক্লজ আছে, এটা হচ্ছে কারণ আর কি। তুমি দেখবা যেরকম ছিল যে আহ, মনে করো দেখবা যে ড্যাশ, তোমার মনে করো যে হ্যাভ বা হ্যাজ, অর্থাৎ দেখবে যে মোস্ট অফ হুইচ, আবার দেখবে হ্যাভ আছে, আর আছে। অর্থাৎ যখনই দেখবে যে দুইটা ভার্ব হয়ে যাচ্ছে, দুইটা ক্লজ, তখন সেখানে অল অফ দেম আর দেওয়া যাবে না, তখন দিতে হবে অল অফ হুইচ। ওকে, সো ওখানে যে এক্সাম্পল গুলো ছিল কয়েকটা, বিশেষ করে লেকচার শিট থ্রি তোমার 14 নম্বর এক্সাম্পল, 15 নম্বর এক্সাম্পল, 13 নম্বর এক্সাম্পল দেখবা, ওখানে দেখলে বুঝতে পারবো আর কি যে কি টাইপের প্রশ্ন আর কি আসে আর কি। ওগুলা খুব একটা দেখে নিবা, ওভাবে আসে, খুব বেশি যে আসে এমন টাইপের না। অ্যাডভার্বিয়াল ক্লজটা আজকে একটু ইম্পর্টেন্ট আছে, প্রথম দিকের অংশগুলো আর কি, ইনভার্সনটা একটু দরকার আছে, দেখবা আর কি আজকে পড়াচ্ছি। তো যাই হোক আর কি, আজকে শুরু করি আর কি, এমনিতেই 2টা বেজে গেছে আর কি। ওকে, আর এমনিও আর অনেকক্ষণ ধরে আছি আর কি, সো আমরা শুরু করি টাইম নষ্ট না করে আর কি। দেখো প্রথমে দেখো কি বলছে, প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে যে যে ডিপেন্ডেন্ট ক্লজ প্রিন্সিপাল ক্লজের, বলছে কি দেখো, বলছে যে যে ডিপেন্ডেন্ট ক্লজ প্রিন্সিপাল ক্লজের অনেক ধরনের তথ্য প্রকাশ করে, বাট প্রথম অংশটুকু আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে যে যে ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেন বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজে কেন বলছে ডিপেন্ডেন্ট ক্লজ, এর কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন লেকচার ওয়ান যখন করেছিলাম তখন কিন্তু জেনেছিলাম যে ক্লজকে কিন্তু প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা ছিল প্রিন্সিপাল ক্লজ আর একটা যেটা ছিল সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো সেই ডিপেন্ডেন্ট ক্লজের আবার দেখা যাচ্ছে তিন ভাগে ওরা ভাগ করছিল, যার একটা ছিল নাউন ক্লজ, একটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, একটা ছিল অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যে আজকে যেটা পড়ছি যে অ্যাডভার্ব ক্লজ, এই অ্যাডভার্ব ক্লজটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে আমরা এটাও কিন্তু বলতে পারি যে ডিপেন্ডেন্ট ক্লজে যে স্ট্রাকচার বা যে বৈশিষ্ট্যটা আছে, অর্থাৎ ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ঠিক একই বৈশিষ্ট্য কিন্তু আমরা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজেও পাবো। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজেও হবে কি ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ক্লজ মার্কার কোনগুলো আমরা লেকচার ওয়ানে কিন্তু শিখে গেছিলাম, যে যাবতীয় যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেগুলো, এবং ইন্টারের কমপ্লেক্স সেন্টেন্সের যে সাব অর্ডিনেট কনজাংশন গুলো ছিল, দো, অলদো, ইভেন দো, অ্যাজ, সিন্স, বিকজ, ইফ, আনলেস, আনটিল, এগুলোকে বেসিক্যালি বলা হচ্ছে কি ক্লজ মার্কার। যাই হোক আমরা যেটা জানতে যেটা পারলাম সেটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিপেন্ডেন্ট ক্লজ। তো বলছে কি দেখো, বলছে যে যে ডিপেন্ডেন্ট ক্লজ আমার প্রিন্সিপাল ক্লজের টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, পারপোজ, রেজাল্ট, ম্যানার, কন্ট্রাস্ট বুঝে তাকে কি বলা হচ্ছে দেখো, তাকে বেসিক্যালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হচ্ছে কিন্তু। তার মানে আমরা যেটা বুঝতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে সেই ডিপেন্ডেন্ট ক্লজটা যদি প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে 8 ধরনের তথ্য প্রদান করে। 8 ধরনের তথ্য কি কি হচ্ছে? টাইম, প্লেস, রিজন, কন্ডিশন, পারপোজ, রেজাল্ট, ম্যানার, কন্ট্রাস্ট, এগুলোকে বলা হচ্ছে তথ্য আর কি মনে করো। তাহলে সেটাকে বলা হচ্ছে কি, সেগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হচ্ছে। খেয়াল করার যে বিষয়টা সেটা দেখো, আমরা এর আগের দিন যখন অ্যাডজেক্টিভ ক্লজ যখন করেছিলাম তখন কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু বলেছিলাম কি যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনো ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড অথবা সিঙ্গেল একটা ফ্রেজকে কিন্তু মডিফাই করতো। কিন্তু এখানে আমরা যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা পাচ্ছি, সেই অ্যাডভার্বিয়াল ক্লজটা কিন্তু পার্টিকুলার কোনো ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করছে না, বরং এটা যেটা করছে সেটা হচ্ছে পুরো যে প্রিন্সিপাল ক্লজ আছে এই প্রিন্সিপাল ক্লজটাকে কিন্তু মডিফাই করছে। সো এই জিনিসটা কিন্তু আমার মাথায় রাখা লাগবে যে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ কখনো পার্টিকুলার কোনো ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করে না, বরং একটা অ্যাডভার্বিয়াল ক্লজ পুরো প্রিন্সিপাল ক্লজকে কিন্তু মডিফাই করে, অর্থাৎ পুরো প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে তথ্য প্রদান করে। এক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে কি টাইপের তথ্য প্রদান করে, তা আমরা এই কথাটাই বললাম যে টাইম ইন্ডিকেট করবে, অথবা প্লেস, অথবা রিজন, কন্ডিশন, পারপোজ, ম্যানার, এগুলো ইন্ডিকেট করবে। তো এখন এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিতভাবে জানবো। তার আগে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে নিচে একটা কথা লেখা আছে যে অ্যাডভার্বিয়াল ক্লজটি কিন্তু
সেন্টেন্সের শুরুতেও হতে পারে, আবার কিন্তু কোথায় হতে পারে দেখো, সেন্টেন্সের কিন্তু শেষেও হতে পারে। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু সেন্টেন্সের শুরুতে হতে পারে, আবার কিন্তু সেন্টেন্সের কিন্তু কোথায় হতে পারে, শেষেও হতে পারে। কিন্তু শুরুতে যদি অ্যাডভার্বিয়াল ক্লজ যদি বসে তাহলে অবশ্যই কি হবে, কমা চিহ্ন দ্বারা পৃথক করে দেওয়া থাকবে। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে অবশ্যই কমা চিহ্ন থাকবে কিন্তু। ওকে, কিন্তু শেষে বসলে কিন্তু কমা চিহ্নটা থাকবে না। যাই হোক, একটা আমরা এক্সাম্পল দেখি, তাহলে আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে। প্রথম এক্সাম্পলটা কি বলছে দেখো, বলছে যে সাম পিপল লাইক টু লিসেন টু মিউজিক হোয়াইল দে স্টাডি। অর্থ বলছে যে কিছু মানুষ মিউজিক শুনতে পছন্দ করে তারা যখন স্টাডি করে। তাহলে আমার ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হোয়াইল দে আর স্টাডি। এটুকু হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ কি ক্লজ মার্কার আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ কি অ্যাডভার্বিয়াল ক্লজ না, এটা হচ্ছে বিষয়। খেয়াল করে দেখো আমরা কি বলছি, প্রিন্সিপাল ক্লজে সাম পিপল লাইক টু লিসেন টু মিউজিক, অর্থাৎ কিছু মানুষ মিউজিক শুনতে পছন্দ করে। প্রশ্ন হচ্ছে কখন তারা পছন্দ করে, যখন তারা কি করে, পড়াশোনা করে তখন শুনতে পছন্দ করে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই ডিপেন্ডেন্ট ক্লজটা টাইম ইন্ডিকেট করছে, কার টাইম ইন্ডিকেট করছে, আমার প্রিন্সিপাল ক্লজের আর কি। কখন শুনতে পছন্দ করে, তারা যখন পড়াশোনা করে সে সময়। তার মানে আমরা জানি যে যে ডিপেন্ডেন্ট ক্লজ আমার প্রিন্সিপাল ক্লজের টাইম ইন্ডিকেট করে তাকে বেসিক্যালি বলা হয় কি অ্যাডভার্বিয়াল ক্লজ। ২ নাম্বারটা খেয়াল করে দেখো কি বলছে, ২ নাম্বারটা বলছে যে হোয়ার এভার আই লুকড আই ফাউন্ড ফিঙ্গারপ্রিন্টস। তাহলে কোথায় ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাই, যেদিকে আমি তাকাই। তার মানে জায়গা ইন্ডিকেট করছে, জায়গা ইন্ডিকেট করছে কার, পুরো প্রিন্সিপাল ক্লজের। তার মানে কি এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং খেয়াল করে দেখো যেহেতু শুরুতে যেহেতু অ্যাডভার্বিয়াল ক্লজটা বসেছে, এজন্য কিন্তু এটা কিন্তু কমা চিহ্ন দেয়া আছে। ৩ নাম্বারটা দেখো কি বলছে, বলছে যে বিকজ দ্য স্পিকার ওয়াজ সিক, বলছে যে বিকজ দ্য স্পিকার ওয়াজ সিক কমা দ্য প্রোগ্রাম ওয়াজ ক্যান্সেলড। তাহলে কেন প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে, কারণ স্পিকার কি ছিল, সিক ছিল। তার মানে এটা কারণ বোঝাচ্ছে, একটা রিজন বোঝাচ্ছে। পরে দেখো কি বলছে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান পাস দ্য এক্সাম, অর্থাৎ তুমি যদি খুব ভালোভাবে পড়াশোনা করো তাহলে কি করতে পারবে, তুমি পরীক্ষা পাস করতে পারবা। অর্থাৎ যদি এটা করো তাহলে এটা হবে, কন্ডিশন দিচ্ছে। এবং দেখো কমা ইউজ করেছে। পরে দেখো কি বলছে, আই ওয়ার্কড হার্ড সো দ্যাট আই কুড পাস দ্য এক্সাম। তুমি কেন অনেক পরিশ্রম করো, যাতে করে তুমি কি করতে পারতা, পরীক্ষাতে পাস করতে পারতা। তাহলে উদ্দেশ্যটা কি ছিল, পরীক্ষায় পাস করা। ঠিক আছে, পরেরটা দেখো কি বলছে, বলছে যে দ্য ট্রাফিক ওয়াজ সো হেভি দ্যাট উই অ্যারাইভড অ্যান আওয়ার লেট। তাহলে খেয়াল করে দেখো ট্রাফিকটা অনেক বেশি ছিল, তো বেশি থাকার ফলাফলটা কি হলো, আমাদের ১ ঘন্টা দেরি হয়ে যাওয়া। তার মানে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে দ্যাট উই অ্যারাইভড অ্যান আওয়ার লেট, এটা একটা ফলাফল বা রেজাল্ট প্রকাশ করছে। কিসের রেজাল্ট, ট্রাফিক বেশি থাকার রেজাল্ট। তার মানে কি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আমরা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটা কি বলছে দেখো, বলছে হি ক্যারিড আউট দ্য প্ল্যান অ্যাজ আই সেড, অর্থাৎ আমি ঠিক যেইভাবে বলেছিলাম ঠিক ওইভাবেই করেছিল। ম্যানার বলতে বোঝাচ্ছে কি, ধরন বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ঠিক যেইভাবে বলেছিলাম ঠিক ওইভাবে করেছিল। তার মানে কি অ্যাজ আই সেড, যেহেতু এটা একটা কাজের ধরন বোঝাচ্ছে, ম্যানার বোঝাচ্ছে, তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটা খেয়াল করে দেখো কি বলছে, বলছে যে অলদো হি স্টাডিড হার্ড হি ওয়াজ আনএবল টু পাস দ্য এক্সাম। বলছে সে যদিও খুব ভালোভাবে পড়াশোনা করেছিল তারপরে সে কি করেছিল, পরীক্ষাতে পাস করতে ব্যর্থ হয়েছিল। এবং এটা বেসিক্যালি কি বোঝাচ্ছে, কন্ট্রাস্ট বোঝাচ্ছে কিন্তু। ওকে, কন্ট্রাস্ট বলতে কি বোঝায়, কন্ট্রাস্ট বলতে বেসিক্যালি বোঝায় যে বিপরীতধর্মী কোনো কিছু ঘটে যাওয়া। অর্থাৎ একটা জিনিস ঘটা উচিত সেটাই স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক জিনিসটা না ঘটে যখন বিপরীতধর্মী কোনো কিছু ঘটে যায়, বিপরীতার্থক কোনো কিছু বুঝায়, বৈসাদৃশ্য যখন বুঝায়, তখন সেক্ষেত্রে হয়ে যায় কি কন্ট্রাস্ট। এবং খেয়াল করে দেখো পরীক্ষাতে যদি তুমি যদি ভালো করে যদি পড়াশোনা করো তাহলে এটা কিন্তু স্বাভাবিক যে তুমি পাস করবা। বাট খেয়াল করে দেখো কি বলছে, পাস না করে সে কি করেছে, সে ফেল করে গেছে। তার মানে কি অস্বাভাবিক কোনো কিছু ঘটে গেছে। তার মানে কি এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে, যেটা ঘটা উচিত সেটা না ঘটে বিপরীতধর্মী। তো এটা ওরা বলছে যে যে ডিপেন্ডেন্ট ক্লজ কন্ট্রাস্ট প্রকাশ করে তাকে কি বলা হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হবে। তার মানে এগুলো সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। তো এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো প্রশ্ন কখনো আসে না এরকম টাইপের যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো বেসিক্যালি প্রশ্ন আসে মনে করো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দূরের গুলাতে, বিশেষ করে যখন তুমি যখন কাজী নজরুলে যাবা, দিনাজপুরে যাবা, রংপুরে যাবা, চিটাগাং এ যাবা, ওইসব জায়গাতে হয়তো প্রশ্ন আসতে পারে এভাবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নাউন ক্লজ। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা এই তোমার আশেপাশে ইউনিভার্সিটিতে এগুলো প্রশ্ন আসে না। ঠিক আছে, যখন আসবে তখন তুমি এভাবে বলে দিবা আর কি, যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন ক্লজ। ঠিক আছে, ওকে। এখন আমাদের যেটা দরকার, যেটা আসলে আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখবো, অর্থাৎ ক্লজ মার্কার যেগুলো হচ্ছে ইউজ হয় আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজে। কেন এটি ইম্পর্টেন্ট, কারণ প্রশ্নগুলো এখন বর্তমানে খুব সহজ হচ্ছে। প্রশ্নগুলো যখন সহজ যখন হচ্ছে, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সে যেটা দেওয়া থাকবে একটা গ্যাপ দেওয়া থাকবে। এবং গ্যাপের মধ্যে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্লজ মার্কার বসাতে হবে। অর্থাৎ ক্লজ মার্কার আপনি যদি বসান
তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হয়ে যাবে। অর্থাৎ গ্যাপ দেওয়া থাকবে, দুটো ক্লজ দেওয়া থাকবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট ক্লজ মার্কার, মানে কানেক্টর বসাতে হবে আপনাকে। কানেক্টরটার অর্থ জানতে হবে, কানেক্টরের ব্যবহারটা জানতে হবে। যদি জানেন তাহলে হয়ে গেল। কারণ এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা যেটা করছি, এই অ্যাডভার্বিয়াল ক্লজের কিন্তু কোনো কিন্তু রুলস নাই তেমন, কোনো কিন্তু মানে খুব বেশি কোনো রুলস নাই, এটা জাস্ট অর্থের উপর বেস করে কিন্তু, ঠিক আছে। এর আগে আমরা যেরকম অ্যাডজেক্টিভ ক্লজ যেরকম করেছিলাম, আমরা যেটা দেখেছিলাম যে স্ট্রাকচার ফলো করে, এটা ফলো করে, ওটা ফলো করে, বাট এই অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কিন্তু এরকম কিন্তু কোনো স্ট্রাকচার বা কোনো কিছু ফলো করে না, এটা জাস্ট পুরো মিনিং এর উপর বেস করে। সো যেই দেখবেন যে মিনিং করতে পারছেন, সে দেখবেন এটা অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। সো মিনিং করতে পারলে এটা নিয়ে ভাবার আর কোনো আর দুশ্চিন্তা কোনো কিছু নাই আর কি আপনার, ঠিক আছে। ওকে, এখন দেখেন বিষয় যেটা দেখেন কি বলছে আর কি, যেটা সেটা হচ্ছে যে আহ এক নাম্বারটা দেখেন কি বলছে। এক নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে যে ক্লজ মার্কার ইন্ডিকেটিং টাইম, অর্থাৎ বলছে যে কিছু কিছু ক্লজ মার্কার আছে যেগুলো কি ইন্ডিকেট করে, টাইম ইন্ডিকেট করে। তো ফাইন, কি কি ইন্ডিকেট করে টাইম একটু দেখে নেন। বলছে যে আফটার, অ্যাজ লং অ্যাজ, এগুলো। তো অ্যাজ লং অ্যাজ মানে কি, অ্যাজ লং অ্যাজ এর অর্থটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ, যেরকম আমরা কিন্তু বলি এভাবে যে ওয়েট হেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ যতক্ষণ তুমি পারো ওয়েট করো। অ্যাজ সুন অ্যাজ মানে কি, অ্যাজ সুন অ্যাজ বলতে বোঝায় যে যেই মাত্র সেই মাত্রই আর কি, মানে যৎক্ষণাৎই, তৎক্ষণাৎই, অর্থাৎ সাথে সাথে আর কি, কোনো এক সেকেন্ড লেট করা যাবে না। এরপর যেটা বলছি সেটা হচ্ছে বিফোর, এগুলো আপনারা জানেন, ওয়ান্স একটা ক্লজ মার্কার দেখে রাখবেন। ওকে, সো এই যে ক্লজ মার্কার গুলো যেগুলো আছে এগুলো সবই ইন্ডিকেট করে, টাইম ইন্ডিকেট করে। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা দেখেন যে অ্যাজটা কিন্তু এখানে টাইম ইন্ডিকেট করছে, একটু পরে আপনি দেখতে পাবেন অ্যাজটা হচ্ছে রিজন ইন্ডিকেট করছে, আবার একটু পরে আপনি দেখতে পাবেন অ্যাজটা কিন্তু ম্যানার ইন্ডিকেট করছে। এর অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ক্লজ মার্কার কিন্তু অনেকভাবে কিন্তু ব্যবহৃত হতে পারে। একটা ক্লজ মার্কার অনেকভাবে ব্যবহৃত হতে পারে, অনেক রকম অর্থ হতে পারে। এখানে যেগুলো দেওয়া আছে যে ক্লজ মার্কার ইন্ডিকেটিং টাইম, বাট এর অর্থ কিন্তু এটা না যে সবসময় এটা টাইম ইন্ডিকেট করবে, ক্ষেত্র বিশেষে এরা কিন্তু আপনার অন্য কিছু কিন্তু বোঝাতে পারে। যেরকম দেখতে পাচ্ছেন অ্যাজটা কিন্তু রিজন বোঝাচ্ছে, ম্যানার বোঝাচ্ছে, হোয়াইলটা এখানে বোঝাচ্ছে আপনি টাইম, হ্যাঁ, একটু পরে একটা কোশ্চেন দেখবেন ছিল। যে হোয়াইলটা হচ্ছে কন্ট্রাস্ট বোঝাচ্ছে। হ্যাঁ, বলো, ঠিক আছে। সো ভ্যারি করে, বলো। হ্যাঁ ভাইয়া, মানে এই যে ক্লোজ মার্কেট গুলো, এগুলো কি মূলত অর্থের উপরেই ডিপেন্ড করবে? মানে হ্যাঁ যেখানে হ্যাঁ, যে পুরোপুরি অর্থ। হ্যাঁ, পুরোপুরি অর্থের উপর ডিপেন্ড করবে, বাট বেসিক অর্থগুলো জেনে রাখা ভালো, কারণ খুব বেশি ভ্যারি করে না আর কি, ঠিক আছে। সো আমরা যদি অর্থগুলো যদি জেনে রাখি, আমি যেটা এখন তোমাকে বলবো, যে অনেক কিছু বলে দিব আর কি, তুমি সেগুলো একটু যদি না জেনে থাকো তাহলে একটু খাতায় লিখে রাখবে আর কি, তাহলে তোমার সুবিধা হবে আর কি। অর্থাৎ অর্থটা জানলে আমাদের প্রশ্নগুলো সলভ করা অনেক ইজি হয়ে আর যাবে। ওয়ান্স দিয়ে একটা উদাহরণ দেন। ওয়ান্স দিয়ে তুমি এক্সাম্পল অনেক আছে, তুমি পেতে পারো, ঠিক আছে। ওয়ান্স হি গোজ দেয়ার আই উইল মিট হিম বলতে পারো, ঠিক আছে। তো যে কোনো কিছুই বলতে পারো আর কি, কোনো ব্যাপার না এটা। ওকে, ভাইয়া মেনার অর্থ কি? সরি কোনটা? মেনার ম্যানার মানে ধরন, কোনো কিছু ধরন। এই যে তুমি কথা বললা, তার মানে কি ইউ টকড উইথ মি উইথ এ গুড ম্যানার, ভালোভাবে কথা বললা, ধরন বোঝায়। ওকে, সো এটা আর কি বেসিক্যালি। ওকে, তো দেখো আমরা শুরু করি আর কি আমাদের পড়াটা আর কি বেসিক্যালি। তাহলে আমরা যেটা পাচ্ছি 2 নম্বরে, সেটা বলছে কি দেখো, ক্লজ মার্কার ইন্ডিকেটিং প্লেস। অর্থাৎ কিছু কিছু ক্লজ মার্কার আছে যে ক্লজ মার্কার গুলোকে ইন্ডিকেট করে, যে ক্লজ মার্কার গুলো আমার মনে করো প্লেস ইন্ডিকেট করে। দেখতে পাচ্ছি আমরা যেটা, সেটা হচ্ছে যদি প্লেস ইন্ডিকেট যদি করে, ঠিক আছে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে দুটো জিনিস কিন্তু হচ্ছে। একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হোয়ার, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মনে করেন হোয়ার এভার, এই দুটো কিন্তু বোঝাচ্ছে। এক্ষেত্রে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো জায়গা যদি নির্দিষ্ট করে যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে আমরা দিব হোয়ার, আর যদি কোনো জায়গা যদি অনির্দিষ্ট করে বুঝাই তাহলে সেটা হয়ে যাবে হোয়ার এভার। সো নির্দিষ্ট করে বুঝালে হবে হোয়ার, আর অনির্দিষ্ট করে বুঝালে হয়ে যাবে হোয়ার এভার, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। 3 নাম্বারটা বলছে কি দেখো, যে ক্লজ মার্কার ইন্ডিকেটিং রিজন, অর্থাৎ রিজন বা কারণ বোঝাতে কিছু কিছু ক্লজ মার্কার কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কি কি সেগুলো? বলছে যে অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ। অর্থাৎ অ্যাজ, সিন্স, বিকজ আমরা কি অর্থে ব্যবহৃত করি? রিজন বা কারণ বোঝাতে। এক্ষেত্রে আমাকে মাথায় যেটা রাখা যেটা লাগবে সেটা হচ্ছে বিকজটা কিন্তু একটা ক্লজ মার্কার। বিকজটা কি? বিকজটা কিন্তু এটা ক্লজ মার্কার। তুমি খেয়াল করে দেখো, একটু আগে তুমি কিন্তু এখানে কিন্তু এটাকে কিন্তু সলভ করলা কিন্তু আর কি, ঠিক আছে। দেখো তুমি তখন বললা কি, দেখো বিকজ দ্য স্পিকার ওয়াজ সিক, বিকজ দ্য স্পিকার ওয়াজ সিক, অর্থাৎ বিকজও কিন্তু একটা কিন্তু ক্লজ মার্কার আর কি। ওকে, তার মানে বিষয় যেটা হচ্ছে, আমি যেটা বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে বিকজ যেহেতু একটা যেহেতু ক্লজ মার্কার, তার মানে বিকজ কিন্তু দুটো ক্লজকে কানেক্ট করতে পারবে। কিন্তু অপশনে যদি বিকজ না থেকে যদি থাকে বিকজ অফ, হ্যাঁ, অপশন যদি থাকে কি বিকজ অফ, তখন বুঝে নিতে হবে যে বিকজ অফ এটা কিন্তু একটা কিন্তু প্রিপোজিশন, ঠিক আছে। বিকজ অফ এটা কি, বিকজ অফটা হচ্ছে একটা কিন্তু প্রিপোজিশন আর কি। এবং সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে একটা প্রিপোজিশন কিন্তু দুটো ক্লজকে যুক্ত করতে পারে না। অর্থাৎ যখন ক্লজ মার্কার লাগবে আপনার, তখন আপনাকে কিন্তু ইউজ করতে হবে বিকজ। আপনি কিন্তু তখন কিন্তু বিকজ অফ দিতে পারবেন না, কেননা বিকজ অফ একটা প্রিপোজিশন, এন্ড এ প্রিপোজিশন ক্যান নট কানেক্ট
টু ক্লজেস। ওকে, সো আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে বিকজটা দিতে হবে, এবং এট দ্য সেম টাইম আপনাকে মাথায় এটাও রাখতে হবে যে বিকজ হচ্ছে একটা ক্লজ মার্কার, কিন্তু বিকজ অফ হচ্ছে প্রিপোজিশন। 4 নম্বরে যেটা বলেছে সেটা দেখো কি বলেছে। 4 নম্বরে বলেছে যে ক্লজ মার্কার্স ইন্ডিকেটিং কন্ডিশন। ওকে, সো কন্ডিশন বেসিক্যালি কোনগুলো বুঝে একটু তোমাকে দেখতে হবে। সেগুলো বলছে যে ইফ, অনলি, আর মনে করে বলছে হচ্ছে আনলেস। ঠিক আছে, ইফ, অনলি, আর এটা বলছে কি দেখো আনলেস। এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে আনলেস এর যেটা অর্থ, আনলেস এর অর্থটা হচ্ছে যদি না। আনলেস এর অর্থটা কি? আনলেস এর অর্থ হচ্ছে যদি না, এবং আনলেস কিন্তু একটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। আনলেস একটা কি? নেগেটিভ ওয়ার্ড। এই জন্য আনলেস যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজে কখনোই নট, নেভার, নো ব্যবহার করা যায় না। কেন ইউজ করা যায় না? কারণ তাহলে ডবল নেগেটিভ হয়ে যাবে। আমরা বলি কি দেখো, আনলেস ইউ গো দেয়ার। আমরা কি বলি? আনলেস ইউ গো দেয়ার। আমরা কি বলি? আনলেস ইউ ডোন্ট গো দেয়ার। বলি না, কারণ ডবল নেগেটিভ হয়ে যাবে, অর্থটা উল্টাপাল্টা হয়ে যাবে। সো আনলেস নিজেই যেহেতু নেগেটিভ ওয়ার্ড, এজন্য আনলেস যুক্ত ডিপেন্ডেন্ট ক্লজে কখনোই নট, নেভার, নো ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এর একটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু আর কি। ঠিক আছে, ওকে। এখন যেটা বিষয় যেটা হচ্ছে দেখো 5 নাম্বার যেটা বলতো সেটা হচ্ছে যে ক্লজ মার্কার ইন্ডিকেটিং পারপাস। অর্থাৎ কিছু কিছু ক্লজ মার্কার আছে যেগুলো কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। তো এই উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে দুটো জিনিস সেখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইন অর্ডার দ্যাট আপনার, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সো দ্যাট। একটা হচ্ছে ইন অর্ডার দ্যাট, আর একটা হচ্ছে সো দ্যাট। এই ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট এই দুটোর অর্থই হচ্ছে আপনার যাতে করে। হ্যাঁ, ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট এই দুটোর অর্থ হচ্ছে যাতে করে আর কি। ওকে, এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রশ্ন যদি থাকে ইন অর্ডার টু, হ্যাঁ, ইন অর্ডার দ্যাটের পরিবর্তে কি বলছে? ইন অর্ডার টু। তখন আপনাকে বুঝে নিতে হবে যে ইন অর্ডার টু এটা কিন্তু একটা কিন্তু প্রিপোজিশন। হ্যাঁ, যেটা বললা তোমরা যে ইন অর্ডার টু এটা কিন্তু একটা প্রিপোজিশন। সো দ্যাটের পরিবর্তে যদি থাকে সো অ্যাজ টু, তাহলে বুঝে নিতে হবে যে সো অ্যাজ টু এটা কিন্তু একটা কিন্তু প্রিপোজিশন। সো অ্যাজ টু এটা কিন্তু একটা প্রিপোজিশন। সো যখন তোমার ক্লজ মার্কার লাগবে তখন তোমার কিন্তু ইউজ করতে হবে কিন্তু ইন অর্ডার দ্যাট। তুমি তখন কিন্তু ইন অর্ডার টু দিতে পারবা না। ঠিক একইভাবে তোমার যখন ক্লজ মার্কার লাগবে তখন তুমি কিন্তু সো দ্যাট দিতে হবে, তুমি কিন্তু সো অ্যাজ টু দিতে পারবা না কিন্তু আর কি। ঠিক আছে, সো এই জায়গাগুলো মনে করো যে আমরা মনে করো একটু কিন্তু খেয়াল রাখবো আর কি। আর লেস্ট যেটা আর কি আছে মাঝখানে, এই লেস্টের অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে তা না হলে। লেস্টের অর্থ কি? লেস্টের অর্থ হচ্ছে তা না হলে আর কি। ওকে, অর্থাৎ তুমি কিন্তু এরকম টাইপের এক্সাম্পল কিন্তু দিতে কিন্তু পারো যে গো নাও লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। অর্থাৎ এখনই যাও, তা নাহলে তুমি কি করবা? ট্রেনটা মিস করবা আর কি। সো লেস্টের অর্থটা কি দেয়? তা না হলে আর কি। ঠিক আছে, একটু অর্থটা মনে রাখবা, কারণ এটা তো অনেক মানে অনেকে অনেক রকম অর্থ বলে উল্টা পাল্টা, বাট মেন অর্থ হচ্ছে এটাই যে তা না হলে, এরকম একটা অর্থ দেয় আর কি। ঠিক আছে, আর কেউ কোনো প্রশ্ন করবে এখান থেকে? রিডমি, তুমি মাইক অন করে রাখছো বারবার, কিছু বলবা? ভাইয়া সো অন এটাও কি প্রিপোজিশন? অ্যান্ড সো অন, এটা এরকম আরো অনেক কিছু। এটা তো মানে এটা তো আমরা অ্যান্ড সো অন বলতে বুঝাই তো বেসিক্যালি অনেক কিছু। আমরা বুঝি যে অ্যান্ড সো অন, ঠিক আছে, আরো অনেক কিছু বোঝায়। এখন এটা তো মনে করো যে বলা কঠিন, এটা কি হচ্ছে, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে ভাবে বলতে হবে, কিন্তু ডাইরেক্ট এভাবে বলা খুব কঠিন যে সো অন প্রিপোজিশন, জি এটা ভাই, বলা খুব টাফ। এটা কি ফ্রেজ হতে পারে ভাই? সরি, ফ্রেজ হতে পারে এটা? হ্যাঁ হতে পারে, ক্ষেত্র বিশেষে, ইম্পসিবল না, হতে পারে, অবশ্যই হতে পারে, কেন হতে পারে না। ওকে, ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো আপনি যে বললেন না যে বিকজ এর ওখানে বিকজ এবং বিকজ অফ তো প্রিপোজিশন, তাই না? কিন্তু অপশন কি দুইটাই দেওয়া থাকে? বিকজও দেওয়া থাকবে, বিকজ অফও দেওয়া থাকবে? এটা হ্যাঁ এরকম থাকে, মাঝে মধ্যে থাকে এরকম এক্সাম্পল, মাঝে মধ্যে থাকে, ঠিক আছে। বাট লেকচার 9-এ গেলে তুমি আসলে এটার অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল গুলো তুমি পাবা। লেকচার 9-এ তোমার আছে কানেক্টর, সো কানেক্টর দুটো তুমি যখন পড়বা তখন তুমি ওখানে কিছু পাবা এক্সারসাইজে, ওখানে আরো ভালো বুঝতে পারবে ইনশাল্লাহ আর কি। বাট এটা আমি বলে রাখলাম আর কি আগে থেকে, ঠিক আছে। কারণ তুমি আমি হয়তো যেগুলো সলভ করবো সেখানে তো কাজে লাগবে না, বাট তুমি যখন বাসায় যখন সলভ করবা তখন তোমার আবার কাজে লাগতে পারে দু একটা, ওই জন্য বলে রাখলাম আর কি। যাই হোক, ওকে। আচ্ছা এখন যেটা দেখো আর কি, আচ্ছা তাহলে একটু মিউট করে রাখো এখন। আচ্ছা ওকে, এখন দেখো যেটা আমরা যেটা বললাম এরপরে সেটা হচ্ছে যে ক্লজ মার্কার ইন্ডিকেটিং রেজাল্ট। অর্থাৎ কিছু কিছু ক্লজ মার্কার আছে যেগুলো কি ইন্ডিকেট করে? রেজাল্ট ইন্ডিকেট করে। সেগুলো কি কি ব্যবহৃত হয়? বলছে যে সো ডট দ্যাট, অথবা তোমার মনে করে ব্যবহৃত হয় সাচ ডট দ্যাট। যেরকম তুমি কিন্তু এরকম টাইপের কিন্তু এক্সাম্পল কিন্তু বলতে কিন্তু পারো, যেটা সেটা হচ্ছে যে তোমার মনে করো যে দ্য ম্যান ইজ সো brave that he can easily do the work। বলতে পারো কি যে দ্য ম্যান ইজ সো brave that he can easily do the work। তাহলে খেয়াল করে দেখো যে এর অর্থ কি, যে মানুষটা এতটাই সাহসী যে সে খুব সহজে এটা করতে পারবে। তাহলে সাহসী হওয়ার ফলাফলটা কি হচ্ছে? কাজটা খুব সহজে করতে পারা।
কাজটা খুব সহজেই করতে পারে। তার মানে কি এখানে কিন্তু বোঝাচ্ছে কি কাইন্ড অফ, দেখো খেয়াল করে, একটা কিন্তু রেজাল্ট বোঝাচ্ছে আর কি, রেজাল্ট বোঝাচ্ছে যে সাহসের ফলাফলটা কি কাজটা সহজে করতে পারা। তো রেজাল্ট এরকম টাইপের যখন বুঝাবে তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব সো ডট দ্যাট অথবা সাচ ডট দ্যাট। 7 নম্বরে যেটা বলছে সেটা দেখো কি বলছে, যে ক্লজ মার্কার্স ইন্ডিকেটিং ম্যানার। কিছু কিছু ক্লজ মার্কার আছে যেগুলো কি ইন্ডিকেট করে, ম্যানার ইন্ডিকেট করে। এখানে কি কি, এখানে দুটো জিনিস একসাথে পড়বে, সেটা হচ্ছে অ্যাজ ইফ আর অ্যাজ দো। এই অ্যাজ ইফ আর অ্যাজ দোর অর্থটা হচ্ছে যেন। অ্যাজ ইফ আর অ্যাজ দোর অর্থটা কি, যেন। আমরা বলি না হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ কিং, অর্থাৎ সে এমন ভাবে কথা বলে যেন সে একটা রাজা। ঠিক আছে, সো এই যে যেন অর্থ প্রকাশে কিন্তু আমরা কি ইউজ করি, অ্যাজ ইফ আর অ্যাজ দো। আর প্রথম যে দুটো আছে আর শেষেরটা যেটা আছে অ্যাজ আর জাস্ট অ্যাজ, এই দুটোর অর্থই হচ্ছে ধরন প্রকাশ করে। হ্যাঁ, যেভাবে, এর অর্থগুলো হচ্ছে কি যেভাবে আর কি, অর্থাৎ ধরন প্রকাশ করে। যেরকম আমরা এক্সাম্পলে বলি কি, দেখো যে ডু অ্যাজ আই সে, অর্থাৎ যেভাবে বলেছি সেভাবেই করো। তাহলে জাস্ট অ্যাজ এর অর্থটা কি, এই জাস্ট অ্যাজ যেটা করে সেটা হচ্ছে সেম কথাটা আরো জোর দিয়ে বলে, অর্থাৎ ডু জাস্ট অ্যাজ আই টোল্ড ইউ, অর্থাৎ কি আমি ঠিক যেইভাবে বলেছিলাম ওইভাবে তুমি কাজটা করো, একদম ঠিক যেইভাবে বলেছি সেইভাবে, এরকম জোর দিয়ে বলে। So, এরকম জোর দিয়ে যখন বলে তখন ওরা কি করে, জাস্ট অ্যাজ বলে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, কাহিনী একই, কিন্তু কোনো ধরনের পার্থক্য নাই। নাম্বার যেটা ইম্পর্টেন্ট, যেটা আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখো কি বলছে, বলছে যে ক্লজ মার্কার ইন্ডিকেটিং কন্ট্রাস্ট। কিছু কিছু ক্লজ মার্কার আছে যেগুলো কি ইউজ করে, যেগুলো কন্ট্রাস্ট বুঝাতে ব্যবহৃত হয়। সেগুলো কোনগুলো, বলছে দো, অলদো, ইভেন দো, হোয়াইল আর হোয়ারঅ্যাজ। এগুলো সবই কি কন্ট্রাস্ট কিন্তু বুঝায় ওরা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদেরকে মাথায় যেটা রাখতে যেটা হবে সেটা হচ্ছে যে দো, অলদো, ইভেন দো। ঠিক আছে, এই যে দো, অলদো, ইভেন দো যেটা দেওয়া যেটা আছে, এই তিনোটা কিন্তু অর্থ কিন্তু সেম। ঠিক আছে, এই দো, অলদো, ইভেন দোর অর্থটা কি, দো, অলদো, ইভেন দোর অর্থটা হচ্ছে যদিও। দল দ্বীপেন্দ্র অর্থটা কি, এদের অর্থ হচ্ছে যদিও। ঠিক আছে, আর হোয়াইলও কিন্তু মাঝে মধ্যে কিন্তু কন্ট্রাস্ট বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়। আপনাকে খেয়াল করতে হবে যেটা, সেটা হচ্ছে যে অপশনে দো, অল দো, ইভেন দো দেওয়া আছে কিনা। যদি দেখেন যে অপশনে দেওয়া নাই, তখন আপনি সেক্ষেত্রে হোয়াইলটা ইউজ করবেন। বাট ফার্স্ট প্রায়োরিটি সবসময় আপনার হবে হচ্ছে দো, অল দো, ইভেন দো দিয়ে অ্যান্সার করার। যদি না থাকে ইন দ্যাট কেস তখন আপনি ইউজ করতে পারবেন আর কি। এখন আমার যেটা প্রশ্ন আছে তোমাদের কাছে সেটা হচ্ছে, বলো তো যে অ্যাজ দো, এটা এটা কি ম্যানার বুঝায় নাকি কন্ট্রাস্ট বুঝায়? ম্যানার। 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 এক্স্যাক্টলি, ঠিক আছে। বাট যদি বল ইভেন দো, তাহলে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কিন্তু হবে। ঠিক আছে, তো বিষয়গুলো হচ্ছে কিন্তু এমনটাই কিন্তু আর কি। ঠিক আছে, তুমি কিন্তু মনে করো পরীক্ষার হলে যখন যাবো তখন তুমি কিন্তু মনে করো কনফিউজড হয়ে যাও না কিন্তু আবার। ঠিক আছে, যে এটা হচ্ছে অ্যাজ দো আর এটা হচ্ছে তোমার মনে করো হচ্ছে ইভেন দো, দুটো কিন্তু আলাদা জিনিস আগে। ঠিক আছে, বেসিক্যালি ইভেন দো যেটা আছে, ইভেন দো কিন্তু বুঝে কন্ট্রাস্ট। ঠিক আছে, এবার যখন বলবো অ্যাজ দো তখন এটা কিন্তু ম্যানার আগে। ঠিক আছে, তো দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে গাইস। তো এই দুটোকে কিন্তু কোনোভাবে আমরা কিন্তু এক করতে কিন্তু পারবো না আর কি। ঠিক আছে, ওকে, ও আর কি। ঠিক আছে, খুব ভালো কথা। এখন আমরা যেটা করি, আমরা ভিডিওটা অফ করি, কারণ ঘুম চলে আসছে প্রথমত বিষয়। ঠিক আছে, বাট ভুলেও ভেবো না যে ভুল কিছু বলছি, কথা কিন্তু একদম বলছি 100% কারেক্ট, কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমরা যেটা করবো, আমরা প্রশ্ন সলভ করবো। আমি একটু তোমাদেরকে মিউট করছি, এরপরে প্রশ্ন সলভ করার পরে ঠিক আছে তোমাদের যেগুলো প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমি নিব তখন। ঠিক আছে, ওকে। তা আগে সলভ করি, আগে কিছু জিনিস কয়েকটা 2-4টা সলভ করে দিই, তাহলে দেখো। এবং আগে বলে দিচ্ছি এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু মিনিং এর উপর বেস করে। ঠিক আছে, ওকে, দেখো। এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করবো বাসায়। কি বলছে, এক নম্বরে বলছে যে they are tropical birds, parrot can live in temperate or even cold climates। তাহলে অর্থটা খেয়াল করতে হবে আমাকে। ফার্স্টে যেটা বলছে এখানে সেটা হচ্ছে ডে। ডে বলতে বেসিক্যালি বোঝাচ্ছে কাকে, প্যারটস কে বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে প্যারটস আর ট্রপিক্যাল বার্ডস, প্যারটস ক্যান লিভ ইন টেম্পারেট অর ইভেন কোল্ড ক্লাইমেটস। তাহলে অর্থটা অনেকটা এরকম হচ্ছে যে যদিও যদিও প্যারট হচ্ছে ট্রপিক্যাল বার্ড, তারপরেও তারা কিন্তু অনেক গরম এবং অনেক ঠান্ডা উভয় তাপমাত্রাতেই সার্ভাইভ করতে পারে। তার মানে যদিও এরকম একটা বোঝাচ্ছে, তাহলে মানে হয়ে যাবে কোন ক্যান্সার, ইভেন দো। কি হয়ে যাবে, ইভেন দো, যদিওর অর্থ বোঝাচ্ছে। নাম্বারটা কেন হচ্ছে না খেয়াল করে দেখো। এ নাম্বারটা না হওয়ার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেসপাইট একটা প্রিপোজিশন। ডেসপাইট কি একটা প্রিপোজিশন। তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা ক্লজ ছিল ফার্স্টে, সেটা কি, দে আর ট্রপিক্যাল বার্ডস। সো এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। এরপরে তুমি দেখতে পাচ্ছ যে আরেকটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ ছিল, প্যারটস ক্যান লিভ। তার মানে কয়টা প্রিন্সিপাল ক্লজ ছিল, দুটো। তো দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করতে পারে কে, ক্লজ মার্কার। সো তোমাদের দরকার কি ছিল, একটা ক্লজ মার্কার। এবং ডেসপাইট কিন্তু একটা প্রিপোজিশন, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমরা অ্যানসার করতে পারবো না। নেভারদালেস এর অর্থ হচ্ছে তবুও, এটাও কিন্তু কোনো ক্লজ মার্কার না, তার মানে কি এটাও আমরা করতে পারবো না। ডি নাম্বার কি, ডি নাম্বার একটা ফ্যান বয়েজ, এবং আমরা জানি যে একটা ফ্যান বয়েজ কখনোই সেন্টেন্সের শুরুতে বসতে পারে না। আমরা পড়েছিলাম লেকচার 1-এ যে ফ্যান বয়েজ
ব্যবহার করা হয় আইটেমস জয়েন করতে, এবং এই জন্য ফ্যান ওয়েজ কখনোই সেন্টেন্সের স্টার্টিং এ বসতে পারে না। সো এটার অ্যান্সার বুঝতে পারছি, একটাই ক্লজ মার্কার, দ্যাট মিনস এখানে অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার। সো তুমি খেয়াল করে দেখো, স্ট্রাকচার ওয়াইজ তুমি করতে পারো, টেকনিক্যালি যেভাবে বুঝাই বললাম, আবার তুমি অর্থ করেও করতে পারো, কিন্তু তোমার যেভাবে সহজ লাগে তুমি সেভাবে করবা। 2 নম্বরের অর্থটা একটু ভালো করে বোঝাতে ট্রাই করবা। বলছে কি দেখো, যে ড্যাশ অ্যাডভার্টাইজিং ইজ সো ওয়াইড স্প্রেড ইন ইউনাইটেড স্টেটস। বলছে যেহেতু ইউনাইটেড স্টেটসে ব্যাপকভাবে বিজ্ঞাপন প্রচারিত হয়, ইট হ্যাজ হ্যাড অ্যান এনর্মাস ইফেক্ট। অর্থাৎ বলছে যে এই জন্য এই বিজ্ঞাপনগুলো, এনর্মাস মানে কি ব্যাপক বা বিস্তর, ঠিক আছে, বলছে এই জন্য এই বিজ্ঞাপনগুলো কিন্তু আমেরিকান মানুষ যারা আছে তাদের লাইফে কিন্তু ব্যাপকভাবে কিন্তু বিস্তার লাভ করতো, অর্থাৎ প্রভাব বিস্তার করতো। তাহলে অর্থটা অনেকটা এরকম টাইপের হয়ে যাচ্ছে যে এভাবে বলতো যে যে যেহেতু যেহেতু আমেরিকাতে ব্যাপকভাবে বিজ্ঞাপন প্রচারিত হয়, এই জন্য সেই বিজ্ঞাপনগুলো কিন্তু আমেরিকান লাইফের ওপর কিন্তু ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। তার মানে কি, যেহেতু এটা সেহেতু এটা, কেন বিস্তার লাভ করে, কারণটা কি, অ্যাডভার্টাইজমেন্টটা ব্যাপকভাবে প্রচারিত হয়, কারণ, সিন্স, রিজন বোঝাচ্ছে। তাহলে কোনটা হয়ে দিব, অ্যান্সার হয়ে যাবে আমার ডি নাম্বারটা। কি হয়ে যাবে তাহলে এখানে অ্যান্সার, ডি নাম্বার হয়ে যাবে, সিন্স। আবার তুমি লক্ষ্য করে দেখো, শুরুতে একটা প্রিন্সিপাল, শেষে একটা প্রিন্সিপাল, দ্যাট মিনস একটা ক্লজ মার্কার লাগতো, তো সেই হিসেবেও কিন্তু হয়ে যাচ্ছে সিনসি আমার উত্তর। নাম্বারটা হবে না, কারণ কি, কারণ হোয়াই জীবনেও সেন্টেন্সের শুরুতে বসতে পারবে না, কারণ এটা যদি বসে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, যেটা একদমই মিনিংলেস, সো এটা দিতে পারবো না। বি নাম্বার কেন দিতে পারবো না, কারণ বি নাম্বার দ্য রিজন ইজ নট ইন ক্লজ মার্কার, সো যেহেতু এটা কোনো ক্লজ মার্কার না, দ্যাট মিনস ইট ক্যান নট কানেক্ট টু ক্লজেস, দ্যাটস ওয়াই এটা আমরা দিতে পারবো না। সি নাম্বার যেটা বলছে ওয়ান অ্যাকাউন্ট অফ, এই অন অ্যাকাউন্ট অফ এটা কিন্তু কাইন্ড অফ প্রিপোজিশন, বা প্রিপোজিশন কখনো দুটো ক্লজকে যুক্ত করতে পারে না, তার মানে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তোমাকে অর্থ করেও করে দিলাম, টেকনিক্যালিও বলে দিলাম, যেটা তোমার মন চাই তুমি সেভাবে করবা। এরপরে দেখো কি বলছে খেয়াল করে দেখো কি বলছে, দে ফর্ম এ কমিউনিটি, তার আগে আছে কি দেখো, টুগেদার ইন অন প্লেস, আর প্রত্যেকটা অপশন আছে কি দেখো, পিপল লিভ। তার মানে অর্থটা অনেকটা এরকম টাইপের হচ্ছে যে যখনই একদল মানুষ একত্রে একটা জায়গায় বসবাস শুরু করে, তখনই তার একটা কমিউনিটি বা সম্প্রদায় ফর্ম করে, মানে তৈরি করে। তার মানে কি, যখনই একদল মানুষ একত্রে এক জায়গায় বসবাস শুরু করে, তাহলে আমরা বলবো কি, হোয়েন এভার পিপল লিভ। আমরা কি বলবো, হোয়েন এভার পিপল লিভ, অ্যান্সার হয়ে যাচ্ছে সি। আবার খেয়াল করে দেখি আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ক্লজ হচ্ছে, তার মানে কি একটা ক্লজ মার্কার লাগবে। এ নাম্বারটা কেন হলো না, কারণ খেয়াল করে দেখো, হোয়েনটা হলো একটা ক্লজ মার্কার, পিপল হলো একটা সাবজেক্ট, এরপরে কিন্তু দেখো কোনো ফাইনাল ভার্ব নাই, আর একটা ক্লজ মার্কার, সেটা জীবনেও হবে না। বি নাম্বার কেন হলো না, কারণ ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস নন ফাইনাইট ভার্ব দিয়েছে, ফাইনাইট ভার্ব না, বি হলো না। ডি নাম্বার কেন হলো না, কারণ দেখো লিভিং পিপল আছে বাট ফাইনাইট ভার্ব নাই, তার মানে কি অ্যান্সার সি হয়ে গেল। শর্ত করেও করতে পারো ভাই, তুমি আবার টেকনিক্যালিও করতে পারো, তোমার ইচ্ছা। 4 নাম্বারটা দেখো কি বলছে দ্য সিডস অফ দ্য কেনটাকি কফি প্ল্যান্টস আর পয়জনাস। খুবই ভালো কথা। বলছে যে কেনটাকি কফির যেটা প্ল্যান্ট থাকে সেটা পয়জনাস হয়ে থাকে কখন, আনটিল দে হ্যাভ বিন কুকড। একটা প্রিন্সিপাল দেওয়া আছে, এর আগে দিবে একটা ডিপেন্ডেন্ট, হয়ে গেল তাহলে। অর্থাৎ বলছে যতক্ষণ না পর্যন্ত কেনটাকি কফির সিডটাকে আমরা সিদ্ধ করি, ততক্ষণ পর্যন্ত কি হয়, এটা বিষাক্ত থাকে। অর্থাৎ সিদ্ধ না করা পর্যন্ত কি থাকে, বিষাক্ত থাকে। এন্ড অনেকে এখন ভাববে কি কুকিং দেম কেন হবে না, কুকিং দেম হবে না কারণ অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি কুকিং দেম দাও তাহলে অর্থটা এরকম হয়ে যাবে যে রান্না করার কারণে বা সিদ্ধ করার কারণে বিষাক্ত হয়ে গেল, তো পুরো কাহিনী উল্টা করে দিলা তুমি। বলতে হবে যে যতক্ষণ না রান্না হবে, যতক্ষণ না সিদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত সেটা বিষাক্ত থাকে। বাট তুমি যদি বলো কুকিং দেম, তাহলে অর্থ হয়ে যাবে এরকম টাইপের যে রান্না করার ফলে বিশুদ্ধ হয়ে, মানে বিষাক্ত হয়ে গেল, সিদ্ধ করার ফলে বিষাক্ত হয়ে গেল, তো অর্থ চেঞ্জ। তো আমরা কি বি নাম্বার দিতে পারবো না। সি নাম্বার কেন হবে না, কারণ ক্লজ মার্কার নাই, দুটো ক্লজ আছে। সো এইভাবে এগুলো করে নিবা আর কি, ঠিক আছে, ইজি। যেরকম দেখো এখানে শুরুতে দেখো গ্যাপের আগে কি আছে, জাস্ট অ্যাজ, সো ইটস আ ক্লজ মার্কার। ক্লজ মার্কের পরে কি হয়, সাবজেক্ট হয়, কোন অপশন শুরুতে আছে, সাবজেক্ট, নাম্বারে আছে, তাহলে সি নাম্বারে অ্যান্সার, 1 সেকেন্ডে শেষ। আর একটা লাস্ট এটা করাই দিই, এটা খুব টাফ, এটা একটু অনেকে বুঝতে পারো না, প্রশ্ন করো অনেকে, একটু বলে দিই। বলছে কি দেখো যে ড্যাশ মোস্ট ব্যাম্বু ব্লুমস এভরি ইয়ার। বলছে কি দেখো যে ড্যাশ মোস্ট ব্যাম্বু ব্লুমস এভরি ইয়ার, অর্থাৎ বলছে যে বেশিরভাগ বাঁশ গাছই প্রত্যেক বছরই ফুল দেয়। দেয়ার আর সাম স্পেসিস, কিন্তু এমনও কিছু প্রজাতি আছে, দ্যাট ফ্লাওয়ার, যেগুলো ফুল দেয় অনলি 1 or 3 টাইমস, মাত্র 2 থেকে 3 বার, এ সেঞ্চুরি, শতাব্দীতে। অর্থাৎ বলছে যে যেখানে বেশিরভাগ বাঁশ গাছই প্রত্যেক বছরই ফুল দেয়, সেখানে এমনও কিছু বাঁশের প্রজাতি আছে যেগুলো পুরো শতাব্দীতে মাত্র 2 থেকে 3 বারই ফুল দেয়। তার মানে ন্যাচারাল বিষয়টা কি দেখো, ন্যাচারাল বিষয়টা হচ্ছে প্রত্যেক বছরই ফুল দেওয়া, কিন্তু সেটা না ঘটে বিপরীত ধর্মী একটা জিনিস ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে কি পুরো শতাব্দীতে মাত্র 2 থেকে 3 বার ফুল দিচ্ছে। অর্থাৎ যেটা ঘটা উচিত সেটা না ঘটে বিপরীত ধর্মী কিছু ঘটছে। অর্থাৎ কন্ট্রাস্ট বোঝাচ্ছে, বিপরীতার্থক কোনো কিছু বোঝাচ্ছে, বৈসাদৃশ্য বোঝাচ্ছে। তো বৈসাদৃশ্য বোঝালে কি হয়ে যায়, দো অল দো ইভেন দো, একটা অপশনে নাই, তাহলে আমি কি দিব, ওয়াইল দিয়ে দেবো আমার অ্যান্সারটা কি হয়ে যাবে,
হোয়াইল। যদি হোয়াইল যদি ব্যবহার যদি করি তাহলে দেখো অর্থটা কি হচ্ছে, বলছে যে হোয়াইল মোস্ট ব্যাম্বো ব্লুমস এভরি ইয়ার, অর্থাৎ যেখানে বেশিরভাগ বাঁশ গাছই প্রত্যেক বছরই ফুল দেয়, সেখানে এমনও কিছু প্রজাতি আছে যেগুলো পুরো শতাব্দীতে মাত্র 2 থেকে 3 বারই ফুল দেয়। ওকে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সো কারো কোনো প্রশ্ন আছে রিলেটেড, যেগুলো বলে দিলাম কোনোটা বুঝতে পারোনি, বা এমনি এই রিলেটেড যে কোনো প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, ঝামেলা হচ্ছে, বলতে পারো, নো প্রবলেম। আছে কারো সমস্যা আছে? ওকে, বাট একটা জিনিস খেয়াল করো গাইস, যে আসলে এত প্যারা খাওয়ার কিছু নাই। তুমি দেখো অর্থ করেও করতে পারো, আবার তোমার যদি বেসিক ভালো থাকে তুমি টেকনিক্যালিও করতে পারো, ঠিক আছে? যে ছেলের মনে করো যে বেসিক ভালো না, অর্থ পারে না, এই দেখবে আর কি জাস্ট এস কি ক্লজ মার্কের পরে দিবে সাবজেক্ট, কাহিনী শেষ, ঠিক আছে? সো টেকনিক্যাল হতে হবে আর কি, টেকনিক্যাল হওয়া ছাড়া কোনো লাভ নাই, ঠিক আছে? বাট কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আমি কি আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে সরি, আহ বলো বলো কি সমস্যা, বলো ভাই বলো, কারো কোনো প্রশ্ন আছে বলো। ভাইয়া হোয়াইল অর্থ কি? যেখানে তাহলে বা হোয়েন এভার যখন, অর্থ? হোয়েন এভার অর্থ? দুইটা অর্থ, যখন যখন টাইম বুঝাবে তখন অর্থ হয়ে যাবে যখন, আর যখন তোমার বুঝাবে কন্ট্রাস্ট তখন অর্থ হয়ে যাবে যেখানে, এরকম একটা অর্থ বুঝে। যে 4 নম্বরে ফাইনাইট ভার্ব তো পাইতেছি না। কোনটার ফাইনাল ভার্ব? ওই যে দে হ্যাভ বিন কুকড, ওটাই ফাইনাল ভার্ব, হ্যাভ বিন কুকড ফাইনাল ভার্ব এটাই। 4 নম্বরে 4 নম্বরে। হ্যাঁ এটাই তো ফাইনাল ভার্ব, তো এটাই তো, ও আচ্ছা, মানে প্রিন্সিপাল ক্লজের ফাইনাল ভার্ব, প্রিন্সিপাল ক্লজের ফাইনাল ভার্ব। জি ভাইয়া। ও আচ্ছা, এই যে আর পয়জনাস, এই যে আর পাচ্ছেন আপনি, হ্যাঁ আর পয়জনাস আর আছে, ও আচ্ছা, বুঝছি জি ভাইয়া। জি হ্যাঁ আর আছে। ওকে, আর কারো প্রশ্ন বলো। আচ্ছা ভাই 6 নাম্বারটা কি হবে? হাওয়ার। ফোন নাম্বারটা বাসায় করবা। নাইস জোক। না না নিয়োগ না, এটা অলদো হবে, ঠিক আছে? অলদো হবে। বলছে কি দেখো, যে যদিও বেশিরভাগ মানুষই মনে করে কি ফ্রিজিংটা হচ্ছে মডার্ন একটা মেথড, ঠিক আছে, ফুড সংরক্ষণের, বাট আসলে কিন্তু অনেক পুরনো, মানে মনে করছি একটা বাট আসলে ঘটে যাচ্ছে আর একটা, ঠিক আছে? অলদো শেষ, ঠিক আছে? হাউএভার হবে না। হাউএভার একটা কারণ হবে না গাইস, সেটা হচ্ছে হাউএভার ইজ নট এ ক্লজ মার্কার, সো তুমি এটা কানেক্ট করতে পারবে না, দুটো ক্লজ দিয়ে কানেক্ট করতে পারবে না। হাউএভার এটা অ্যাডভার্ব, হ্যাঁ হাউএভার, ইনস্টিড অফ, এগুলো প্রিপজিশন অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ওকে, এই আর কি বিষয়। আর অ্যাজ দোটা দেখেছো এখানে বসিয়ে দিয়েছি, অ্যাজ দো কিন্তু দেওয়া যাবে না, অ্যাজ দো হলে কিন্তু ম্যানার বুঝাবে, তো ওখানে অলদো হবে কিন্তু। আর কারো প্রশ্ন? ওকে ওকে ওকে, ভাইয়া হ্যাঁ 8 বলো। নাম্বারটাতে কি বিকজ হবে? 7 নম্বরে 8 নাম্বারটা এটা তো দেখতে হবে, ঠিক আছে, বাট বিকজই হবে, রাইট? কারণ নো স্যাম্পল অফ দ্য স্কিন, এটা একটা সাবজেক্ট, আর হ্যাজ সার্ভাইভ, দ্যাটস এ ফাইনাইট ভার্ব, সো ডেফিনেটলি একটা ক্লজ মার্কার লাগবে। সো ক্লজ মার্কার কোনটা? বিকজ, রাইট? ঠিকই বলেছো, পারছো আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে, পারছো। এই যে দেখো তুমি মিলানো অ্যান্সারও দেওয়া আছে, এগুলো সব মিলাই নিও, তাহলে বুঝতে পারবো আর কি। ওকে, তাহলে আমরা এখন যেটা করি সেটা হচ্ছে যে আপাতত আমাদের যেটা আরেকটা যেটা টপিক আছে রিডিউস অ্যাডভার্ব ক্লজ, সেটা একটু পড়ে ফেলে আর কি, ঠিক আছে? রিডিউস অ্যাডভার্ব ক্লজ সবার জন্য দরকার নাই, যারা আইবিএ তে পরীক্ষা দিতে চাও, অথবা যারা বিউপি তে পরীক্ষা দিতে চাও, অথবা যারা একটু জাহাঙ্গীরনগর আইবিএ তে পরীক্ষা দিতে চাও, অথবা যারা খুলনা ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, যারা এখানে কঠিন প্রশ্ন আসে, শুধুমাত্র সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজটা রিডিউসটা লেগে যায় আর কি, ঠিক আছে? So, এই হচ্ছে বিষয়, একটু বোঝানোর চেষ্টা করি। বাট এই যে রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজের সাথে কিন্তু অনেক মিল আছে কিন্তু আমাদের, হ্যাঁ? আমি আবারও আমার এই ঘুমন্ত চেহারাটা বন্ধ করছি আর কি, ঠিক আছে? এটা দেখার দরকার নাই। তুমি যেটা করো, যেটা সেটা হচ্ছে যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিডিউস অ্যাডভার্ব ক্লজ, এটা আমরা একটু দেখে ফেলবো, দেখি পারি কিনা। দেখো, আচ্ছা ওকে ফাইন, 1 নম্বরে দেখো কি বলছে, বলছে যে যদি অ্যাডভার্বিয়াল ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এক হয়, এই কথাটাকে আমাকে একটু অন্যভাবে পড়তে হবে। আমরা বলবো কি, আমরা বলবো যে যদি ডিপেন্ডেন্ট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এক হয়, আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট আর প্রিন্সিপাল। আমরা অ্যাডভার্ব ক্লজকে মানে মুখে নিব না এখানে, ঠিক আছে? কারণ অ্যাডভার্বিয়াল ক্লজ ওয়ান কাইন্ড অফ ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আমরা ক্লাসের শুরুতেই কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি, একদম শুরুতেই, যে ভাই দেখো ভাই এটা এখান থেকে এসেছে, এটা ভাই ডিপেন্ডেন্ট বলে দিয়েছি কিন্তু। তার মানে আমরা বলতে পারি যে যদি আমার যে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং আমার যে প্রিন্সিপাল ক্লজ থাকবে, এই দুটো সাবজেক্ট যদি কি হয়, এক হয়, তবেই শুধুমাত্র আমরা কি করতে পারবো? অ্যাডভার্বিয়াল ক্লজকে রিডিউস করতে পারবো। এবং রিডিউস করার ক্ষেত্রে কি করতে হবে? আমার যে সাবজেক্ট থাকবে আর আমার যে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে, সেটা কি করতে হবে? বাদ দিতে হবে। তো এটা তো আমাদের জন্য নতুন কিছু না ভাই, আমরা তো এর আগের দিনও যখন এই লেকচার 3 যখন পড়েছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ, তখনও কিন্তু বলেছিলাম যে আমার যে বি ভার্ব অক্সিলারি ভার্ব থাকে সেটাকে কি করতে হবে? বাদ দিতে হবে আর কি, একই কথা কিন্তু বলেছিলাম। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে আমরা যেটা করতাম সেটা হচ্ছে ক্লজ মার্কারটাকে বাদ দিতাম, কিন্তু এখানে দেখো খেয়াল করে দেখবা যে ক্লজ মার্কারকে বাদ দিতে বলেনি, বাদ দিতে বলেছে সাবজেক্টকে, কেননা
সাবজেক্ট দুইটা ক্লজে বসেছে, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আর ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট দুটোটাই সেম, যেহেতু দুটোটাই সেম তার মানে আমরা কি করবো, একটাকে বাদ দিব। সো মনে রাখতে হবে অ্যাডভার্বিয়াল ক্লজকে যখন রিডিউস যখন করবো তখন দুটো জিনিস বাদ যাবে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ আর এইসব কিছু থাকতে পারবে না, কিচ্ছু থাকতে পারবে না, এসব সোজা সাপটা হিসাব, ঠিক আছে। এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোন ক্লজে রিডিউস করব, কোন ক্লজে। তোমাকে মাথায় কিন্তু রাখতে হবে যে তুমি কি পড়ছো, রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কিন্তু কোনো প্রিন্সিপাল ক্লজ না। তোমার টপিকের নাম কিন্তু দেখো যে রিডিউসড প্রিন্সিপাল ক্লজ না, রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। তার মানে কি তুমি ডিপেন্ডেন্ট ক্লজে রিডিউস করবা, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজে রিডিউস করবা। প্রিন্সিপাল ক্লজে কিন্তু তুমি কোনো কিছু হাত দিতে পারবা না, প্রিন্সিপাল ক্লজে তুমি কোনো কিছু নাই করতে পারবে না, প্রিন্সিপাল ক্লজের মতোই থাকবে। যাবতীয় চেঞ্জ আনবা কোথায়, তোমার যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল যেটা ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেই ডিপেন্ডেন্ট ক্লজে চেঞ্জ হবে, ঠিক আছে। প্রিন্সিপাল ক্লজে কিন্তু কোনো চেঞ্জ কিন্তু গাইজ হবে না। এক্সাম্পল দেখো কিছু, তাহলে বুঝতে পারবা। ওকে, বাট এক্সাম্পল দেখাচ্ছি তার আগে তোমাদের মাথাটাকে আর একটু প্রেশার দিয়ে ফেলি। কি বলছে দেখো এখানে, আরেকটা জিনিস পড়ে ফেলি, তাহলে একসাথে দুটো পড়লে বুঝতে সুবিধা হয়। বলছে যেটা সেটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ক্লজে যদি বি ভার্ব না থাকে, প্রথমে দেখো কি বলো, বি ভার্ব কিন্তু ছিল, প্রথমটাতে কি ছিল, বি ভার্ব ছিল এবং এই জন্য বাদ দিতে বলছিল। এখন বলছে যদি বি ভার্ব না থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি না থাকে, অ্যাম ইজ আর ওয়াজ যদি না থাকে, তারপর সেটা কি করা যায়, রিডিউস করা যায়। রিডিউস করার ক্ষেত্রে কি করব, অ্যাডভার্বিয়াল ক্লজে বি ভার্বটা যখন থাকে না, তখন ক্লজটিকে কি করব, রিডিউস করার জন্য সাবজেক্টটাকে বাদ দিতে হবে। এটা তো আমরা জানি যে অ্যাডভার্বিয়াল ক্লজের দুটো যেহেতু সাবজেক্ট একই হয়, সাবজেক্টটাকে কি করতে হবে, বাদ দিতে হবে, এটা তো আমরা জানি। এবং বলছে কি দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এটা তো আমরা লেকচার 3 তে তো শিখে এসেছি যে ভাই দেখো এখানে বি ভার্ব না, এখানে অক্সিলারি ভার্ব না, তার মানে ভার্বের সাথে তুমি কি যোগ করবা, আইএনজি যোগ করবা। এটা তো আমরা আগে থেকে জেনে এসেছি যে যদি বি ভার্ব থাকে তাহলে মেন ভার্ব অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভ যেটা যেরকম থাকবে ওটা ওরকমই থেকে যাবে, ওটাতে আমরা হাত দিব না। অক্সিলারি ভার্ব বা বি ভার্ব থাকে কোনো চেঞ্জ করব না। বাট যদি না থাকে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, তাহলে মেন ভার্বের সাথে কিন্তু কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে কিন্তু। অর্থাৎ বি ভার্ব থাকলে কিছু করার দরকার নাই মেন ভার্বে, বাট যখন আইএনজি, যখন মেন ভার্ব, যখন অক্সিলারি ভার্ব যখন থাকবে না, তখন মেন ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। যারা লেকচার 3 করেছো তাদের এটাতে কোনো বুঝতে কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যে সমস্যা থেকে থাকে একটু ধৈর্য ধরে 10 মিনিট শুনো, ক্লিয়ার হয়ে যাবে। এক নাম্বারটা দেখো কি বলছে, বলছে যেটা সেটা হচ্ছে যে when astronauts are orbiting the earth they don't feel the force of gravity। খেয়াল করে দেখো অর্থটা এরকম যে যখন অ্যাস্ট্রোনটরা যখন পৃথিবীর চাঁদ দিকে যখন প্রদক্ষিণ করে তখন তারা কিন্তু কোনো গ্র্যাভিটিক্যাল ফোর্স কিন্তু ফিল করতে পারে না। দ্যাট মিনস এখানে কিন্তু বলতে কিন্তু আমাদের কিন্তু গাইস কিন্তু বোঝাচ্ছে অ্যাস্ট্রোনটস কে। ওকে, সো দে বলতে বোঝাচ্ছে কাকে, দে বলতে বোঝাচ্ছে আপনারা মনে করেন অ্যাস্ট্রোনট কে আর কি, ঠিক আছে। তো এই যে দে বলতে যে অ্যাস্ট্রোনট কে যে বোঝাচ্ছে, তো এই যে অ্যাস্ট্রোনটকে যে এখানে যে দে বলতে যে বোঝাচ্ছে তার মানে কি সাবজেক্ট দুটো কিন্তু সেম, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের আমাদের সাবজেক্ট আর এই যে ডিপেন্ডেন্ট ক্লজের যে সাবজেক্ট দুটোই কিন্তু সেম। তো দুটোই যেহেতু সেম তার মানে কি আমি রিডিউস করতে পারবো। তো রিডিউসটা কোন ক্লজে করব, রিডিউসটা অবশ্যই আমার যেটা ডিপেন্ডেন্ট ক্লজে আছে সেই ডিপেন্ডেন্ট ক্লজে আমি করব। তো রিডিউস করার সময় কি করতে হবে, আমার যে সাবজেক্ট আছে সাবজেক্ট আর আমার যে অক্সিলারি ভার্ব আছে এই দুটো উঠে যাবে। তাহলে কি থেকে গেল, when orbiting the earth, when orbiting the earth, কমা কমার জায়গায় থেকে গেল, ক্লজ মার্কের জায়গায় থেকে গেল। আর ডেটা কি হয়ে গেল, অ্যাস্ট্রোনট হয়ে গেল। যেহেতু ওইখান থেকে যেহেতু অমিট করে দিয়েছি অ্যাস্ট্রোনট, আমি এখানে দিয়ে বলতে কি বলে দিব, অ্যাস্ট্রোনট বলে দিব। তাহলে কিন্তু আমার এক্সাম্পল কিন্তু হয়ে গেল আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা আমরা বললাম যে সাবজেক্ট দুটো যদি সেম যদি হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটা বাদ দিব আর অক্সিলারি ভার্বটা বাদ দিব। আর মেইন ভার্ব যেটা আছে দেখো অরবিটিং, এটা অরবিটিং এ রেখে দেবো, এটাতে আমরা হাত দিব না। কেন হাত দিব না, কারণ এখানে অক্সিলারি ভার্ব ছিল। যদি অক্সিলারি ভার্ব যদি না থাকতো, আরটা যদি না থাকতো, তখন আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতাম। পরেরটা দেখো কি বলছে, বলছে অলদো ইট হ্যাড বিন ড্যামেজ দ্য মেশিন ওয়াজ স্টিল অপারেশনাল। তার মানে বলছে যদিও মেশিনটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরেও সেটা কিন্তু কাজ করছিল। তার মানে ইট বলতে বোঝাচ্ছে কি মেশিনকে। দ্যাট মিন্স রিডিউস করার সময় আমার কি হবে, আমার সাবজেক্টে উঠে যাবে আর অক্সিলারি ভার্বটা উঠে যাবে, তাহলে থাকবে কি অলদো ড্যামেজড। অলদো ড্যামেজড দ্য মেশিন ওয়াজ স্টিল অপারেশনাল, আমার অর্থ কিন্তু হয়ে যাচ্ছে মনে করো। পরেরটা দেখো, খেয়াল করে দেখো যে কি বলছে, অলদো হি ওয়াজ নার্ভাস, অলদো হি ওয়াজ নার্ভাস হি গেভ এ ওয়ান্ডারফুল স্পিচ। দুটোতেই হি মানে কি একই ব্যক্তি, রিডিউস লিখতে হবে, সাবজেক্ট উঠে যাবে আর আমার কি হবে, আমার অক্সিলারি ভার্বটা উঠে যাবে আর যা আছে বাকি তার সেরকমই থেকে যাবে, অর্থাৎ হয়ে যাবে অলদো নার্ভাস হি গেভ এ ওয়ান্ডারফুল স্পিচ। এই এক্সাম্পলটা দেখলে তখন স্টুডেন্টরা তখন ভয় পেয়ে যায়। স্টুডেন্টরা দেখলে তখন ভাবে কি যেখানে তো ওয়াজ, এ ওয়াজ এর পরে তো কোনো মেন ভার্ব নাই, এটা যে নার্ভাস, এই নার্ভাসটা তো একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এটাতে কি করব আমরা, এর উত্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি তোমাকে যেটা বললাম যে এই অক্সিলারির পরে অ্যাডজেক্টিভ থাকুক অথবা তোমার মনে করো যে নাউন থাকুক অথবা অ্যাডভার্ব থাকুক, যাই থাকুক,
মেন ভার্ব থাকুক, জাহান্নাম যাক, এগুলো নিয়ে তোমার ভাবার দরকার নেই। তুমি ভাই খালি যেটা করবা, তোমার সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব উঠাই দিবা, কাহিনী শেষ। অর্থাৎ রিডিউস করলে কখনো এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এজ থাকতে পারে না, এগুলোকে উঠাতে হবে তোমাকে ভাই। তুমি উঠাই দিবা, উঠানোর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকলে নাউন থাকবে, ভার্ব থাকলে ভার্ব থাকবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট তুমি কখনোই অক্সিলারি ভার্ব রাখতে পারবা না, ঠিক আছে? এখন আমরা দেখি দ্বিতীয়টার কিছু এক্সাম্পল আমরা দেখি, আমরা বুঝতে পারি নাকি। বলছে কি দেখো, অলদো হি ফিল সিক দ্য স্পিকার উইল টেক পার্ট ইন দ্য সেমিনার। দ্যাট মিন্স এখানে কি বলতে কিন্তু বোঝাচ্ছে স্পিকার, ওকে? মানে দুটো সাবজেক্ট সেম, দ্যাট মিন্স উই ক্যান রিডিউস দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। সো রিডিউস করতে গেলে আমি দেখতে পাচ্ছি যে আমার সাবজেক্টের পরে কিন্তু আছে দেখো মেইন ভার্ব, সাবজেক্টের পরে আছে কি দেখো মেইন ভার্ব, সাবজেক্টের পরে কোথাও কি যে আগের মতো আর ছিল, হ্যাড বিন ছিল, ওয়াজ আছে, কিচ্ছু নাই। তার মানে কি করতে হবে, আমাকে সাবজেক্ট উঠিয়ে দিতে হবে, আর কি করতে হবে বলো, ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তার মানে কি হয়ে যাবে, অলদো ফিলিং সিক, অলদো ফিলিং সিক, ওকে? পরেরটাও কি বলছে, when you give your speech you should, দুটো সাবজেক্ট সেম, রিডিউস করতে হবে, তাহলে সাবজেক্ট উঠে যাবে আর গিভটা কি হয়ে যাবে, যেহেতু অক্সিলারি ভার্ব গিভিং হয়ে যাবে, তাহলে আমার অ্যানসার কিন্তু হয়ে যাবে আর কি, ওকে? তো যেটুকু বললাম এটুকুর মধ্যে কি কারো বুঝতে কোনো প্রবলেম আছে? একটু বুঝিয়ে দেন ভাই লাস্টেরটা। লাস্টেরটা যদি তুমি করো, লাস্টটা যে দেখো, লাস্টটা দেখো কি আছে। না না ভাই, এইটার আগে যেটা মাত্র বললেন, when you give your speech, হ্যাঁ এটাই তো বলছি, দেখো লাস্টটা দেখো কি বলছে। ভাই এখানে অক্সিলারি ভার্ব নাই দেখা আইএনজি হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। দেখো এখানে যেটা বিষয় যেটা হচ্ছে, দেখো কি বলছে, সেটা হচ্ছে দেখো ইউ গিভ, রাইট? তুমি আমাকে বলো ভাই, সেটা হচ্ছে ইউ এর পরে যেটা গিভ আছে, গিভটা কি কোনো অক্সিলারি ভার্ব বা কোনো মেইন ভার্ব? সরি, অক্সিলারি ভার্ব, এটা কোনো অক্সিলারি ভার্ব নাকি এটা মেইন ভার্ব? মেন ভার্ব। মেন ভার্ব, এক্স্যাক্টলি। সো এটা দেখো তোমাকে তখন বললো যে যখন মেন ভার্ব যখন থাকবে, দেখো কি বললো, যখন মেন ভার্ব যখন থাকবে, অর্থাৎ বি ভার্ব যখন থাকবে না, তখন সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি তখন বলবা কি, দেখো যে বলবা এভাবে যে when giving your speech, তুমি কি বলবা, when giving Giving your your speech, তাহলে হয়ে যাবে আর কি, ওকে? বাট প্রশ্ন আসলে এতটাই ভাবে আসবে না, সো তুমি একটু পরে প্রশ্ন সলভ করে তখন বুঝতে পারবে আর কি। সো এটা না বোঝার পরে কিছু নাই আর কি, ঠিক আছে? রিডিউসড অ্যাডভার্ব ক্লোজ এগুলোর কোশ্চেন কিভাবে আসবে ভাইয়া? এটা একটু পরে দেখবো, 3 মিনিট পরে। ওকে ভাইয়া। আর ভাইয়া অ্যাডভার্ব, এই অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ রিডিউস করার পার্থক্য তো হচ্ছে শুধু সাবজেক্ট, অ্যাডজেক্টিভে সাবজেক্ট থাকবে না আর অ্যাডভার্বে সাবজেক্ট থাকবে না, ক্লজ মার্কার বাদ যাবে, Right. ক্লোজ। না। সাবজেক্ট থাকলে তো যে অ্যাডজেক্টিভ ক্লজে সাবজেক্ট থাকলে তো রিডিউস করা যাবে না ভাইয়া, মনে হয়। না, সাবজেক্ট থাকলে করে দেবে, সাবজেক্ট ক্লোজ মার্কারের পরে যদি ভার্ব আসে তাহলে ক্লোজ মার্কারের পরে ভার্ব থাকলে তারপরে করা যাবে, কিন্তু ক্লোজ মার্কারের পরে যদি সাবজেক্ট থাকে তাইলে করা যাবে না মনে হয়। এটা কি সঠিক ভাইয়া? হ্যাঁ জি। সঠিক, দুজনেই সঠিক, ঠিক আছে? তোমার তোমার ফ্রেন্ড তোমার কথাটা প্রথমে বুঝতে পারেনি, দ্যাটস ও ডিসএগ্রি করেছে, ঠিক আছে? ও মনে করেছে সেটা হচ্ছে শুরুতে সাবজেক্ট হতে পারে, বাট ক্লজ মার্কের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে রিডিউস করা যাবে না, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে, ঠিক আছে? বাট ওই টাইপের প্রশ্ন আসে না, আমি যেটা বলছি এগুলো পড়ো না, এগুলো হয়তো, হ্যাঁ, জাস্ট স্কিপ দোজ থিংস, ওকে? জাস্ট স্কিপ দোজ থিংস। তুমি জাস্ট খালি এক্সারসাইজ করবা। তুমি এত এক্সারসাইজ করেছিলে, কোথাও কি এরকম পেয়েছিলা যে রিডিউস হচ্ছে না? এরকম কোথাও পেয়েছিলে? কোথাও পাওনি। তাহলে পড়ে কি হবে খামাখা? এমনি দিছে, পড়লা, এক কান্দে দেখলা আর এক কান্দে বের করে দিলা, শেষ। এলা আসবে না পরীক্ষাতে, ওকে? ঠিক আছে, হ্যাঁ, এটা মিউট রাখো একটু, ঠিক আছে? দেখো এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আগে পড়ে ফেলি একটু, হ্যাঁ, একটু পড়ে ফেলি, একটু তোমাদের একটু মিউট করি, কারণ হচ্ছে একটু বোঝাতে হবে এটা, এরপরে তারপরে তোমরা কথা বলবা। যাবতীয় যেগুলো সমস্যা প্রশ্ন একটু লিখে রাখবা, যেন ভুলে না যেন যাও। এরপরে অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, নো প্রবলেম। আমার প্রশ্ন অ্যান্সার করতে খুবই ভালো লাগে। দেখো, না তো ঘুম আসে সত্যি কথা বলতে গেলে। দেখো এখন দেখো 1 নম্বরে দেখো কি বলছে, এখানে একটা জিনিস লেখা আছে কি, যে মনে রাখবা, ঠিক আছে? তো এত কিছু না মনে রাখা সম্ভব না, ওকে? এই জন্য এটা পড়বা না, বুঝতে পেরেছো? ওই যেটুকু মার্ক করেছে এখানে লেখা আছে কি, মনে রাখতে বলেছে না, মনে রাখা সম্ভব না, ওই জন্য দরকার নেই এটা পড়ে, এটা বাদ দিবা, ওকে? তুমি যেটা পড়বা সেটা হচ্ছে এই জায়গাটা পড়বা, যেটা মার্ক করে দিচ্ছি। বলতেছে কি, দেখো বলতেছে যে বিকজ দ্বারা যদি কোনো কারণ যদি বোঝাই তাহলে সেটা উঠে যাবে, অর্থাৎ বিকজটা কিন্তু উঠে যাবে, এবং অর্থ অনুযায়ী কি হবে, ভার্বের ফর্মটা কিন্তু চেঞ্জ করবে আর কি। এই জিনিসটা কিন্তু আমাকে একটু বোঝা লাগবে ভালো করে। একটা জিনিস খেয়াল করে দেখো গাইস, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে যে রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ করছিলাম, এই প্রত্যেকটা দেখো রিডিউস করার পরে কিন্তু ক্লজ মার্কারটা থেকে যাচ্ছিল। দেখো অলদো থেকে গেছে, এখানে আপনার হোয়েন থেকে গেছে, প্রত্যেকটাতে কিন্তু দেখবেন যে ক্লজ মার্কার থেকে গেছিল। বাট ওরা বলছে যে বিকজটা একটু ডিফারেন্ট। ওরা বলছে যে বিকজ যুক্ত কোনো অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা যদি রিডিউস যদি করি তাহলে বিকজটা উঠে যাবে, অর্থাৎ এটা রাখা যাবে না। এবং
স্ট্রাকচারটা পুরোপুরি কেমন হবে এটা পুরোপুরি ডিপেন্ড করবে কিন্তু আমার কিন্তু অর্থের উপর, অর্থাৎ অর্থর উপর ডিপেন্ড করবে আমার কি হবে স্ট্রাকচার। এখানে কিন্তু কোনো রুলস নাই যে ভাই এটার ক্ষেত্রে এরকম হবে, এটার ক্ষেত্রে এরকম হবে, এরকম কিন্তু কোনো রুলস নাই। সো ইন দ্যাট কেস আমাদেরকে যেটা করতে যেটা হবে সেটা হচ্ছে একটু বুঝতে হবে, বোঝার জন্য কি করতে হবে, একটা এক্সাম্পল দেখতে হবে। এক্সাম্পল আমরা যদি একটু যদি ভালো করে যদি দেখি তাহলে দেখো কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে বিকজ দ্য হাউস হ্যাজ বিন রিমডেল, ঠিক আছে, বলছে কি দেখো, বলছে যেটা যে বিকজ দ্য হাউস হ্যাড বিন, বলছে যে বিকজ দ্য হাউস হ্যাজ বিন রিমডেলড ইট উইল ফেচ মোর অন দ্য মার্কেট। এর অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বলছে যে যেহেতু বাসাটা রিমডেল করা হয়েছে এই জন্য বাজারে বাসাটা খুব ভালো দাম পাবে, এই জন্য বাজারে বাসাটা খুব ভালো দাম পাবে। তাহলে ভালো দাম পাওয়ার কারণটা কি, কারণ বাসাটা রিমডেল করা হয়েছে। দ্যাট মিনস বিকজ এর অর্থটা কিন্তু এখানে কিন্তু দিচ্ছে কারণ, ঠিক আছে। এখন বিষয় যেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি রিডিউস করতে হবে। তো রিডিউস করতে গেলে আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে যে বিকজটা কিন্তু একদম এক্সেপশনাল একটা এক্সাম্পল। দ্যাট মিনস আমরা যখন রিডিউস যখন করবো তখন বিকজ রাখতে পারবো না। আবার খেয়াল করে দেখো যে হাউস বলতে কিন্তু ইট কে বোঝাচ্ছে, অর্থাৎ দুটো সাবজেক্ট সেম। তার মানে কি, তার মানে আমরা হাউস কেও রাখতে পারবো না। আবার খেয়াল করে দেখো হ্যাজ বিন, এটা একটা অক্সিলারি ভার্ব, তার মানে আমরা এটাকেও রাখতে পারবো না কিন্তু। ওকে, তাহলে আমাদের শুধু থাকলো কি, আমাদের পুরো এটুকু বাদ দিতে হলো। তাহলে থাকলো কি শুধুমাত্র রিমডেলড। তাহলে তুমি এখন বলার চেষ্টা করো যে remodeled it will fetch more on the market, remodeled it will fetch more on the market, এটা কোনো কথা হচ্ছে না। তুমি যদি বলো যে remodeled it will fetch more on the market, এটা অর্থ হচ্ছে না। তোমাকে বলতে হবে যে রিমডেল করার পরে, রিমডেল করার পরে কোনো কিছু ঘটার পরে এরকম সেন্স যখন প্রকাশ করি তখন আমরা ইউজ করি হ্যাভিং। তখন আমরা ইউজ করি কি হ্যাভিং। আমরা কিন্তু বলি যে হ্যাভিং গন দেয়ার, আই মিট হিম, হ্যাভিং সলভড দ্য প্রবলেম, হ্যাঁ, আই থ্যাঙ্কড হিম, এরকম টাইপের হ্যাভিং। হ্যাভিংটা বলতে বুঝে কি কোনো ঘটনা ঘটার পরে। ওকে, সো আগে তুমি রিমডেল করবা, এরপরে তোমার বাড়ির চাহিদা বাড়বে, সো আগে রিমডেল করতে হবে, তার মানে কি হ্যাভিং, এই জন্য হ্যাভিং হলো। ওকে, বিন কেন হলো, বাসা কখনো নিজে নিজে রিমডেল হতে পারে না, রিমডেল করা হয়েছিল, তার মানে কি প্যাসিভ। সো প্যাসিভ হলে কি হবে, হ্যাভিং বিন রিমডেলড। কি বলতে হবে, হ্যাভিং বিন রিমডেলড দ্য হাউস উইল ফেচ মোর অন দ্য মার্কেট, ঠিক আছে। এবং যেহেতু বিষয়টা যেটা আগে ঘটছে, আগে তুমি রিমডেল করছো এরপরে তুমি দাম পাচ্ছ, এই আগে বোঝাচ্ছে বলেই তোমার বেসিক্যালি হয়ে যাচ্ছে কোনটা, হ্যাভিং বিন রিমডেলড। এন্ড তুমি এখন যদি বলো যদি ভাই এখানে কিভাবে এটা হলো, কিভাবে হ্যাভিং হলো, এটা পুরো অর্থের উপর বেস করে হলো, ভাই এর কোনো লজিক নাই, পুরোপুরি অর্থের উপর বেস করে হলো, ঠিক আছে। সো এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। সো প্রশ্নগুলো একটু রাখো, ঠিক আছে। তোমাকে যেটা করি আমি ঠিক 1 মিনিট পরে এই বিকজ এর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তুমি তখন দেখো যে ওইভাবে আসলে পারো কিনা। ওকে, সো এটা নার্ভাস হওয়ার কিছু না। তার আগে একটা ছোট্ট জিনিস একটু পড়ে ফেলে দেখো কি বলছে। বলছে যে যে সকল অ্যাডভার্বের শুরুতে অ্যাজ বা অ্যাজ সুন অ্যাজ থাকে সেগুলোকে রিডিউস করা যায় না। এগুলো জাস্ট এমনি খালি চোখ মুখ দেখে এগুলো পড়বা খালি, এগুলো তো মাথায় নেওয়ার দরকার নেই। অর্থাৎ শুরুতে অ্যাজ বা অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করা যায় না, রিডিউস করা যায় না। কেন করা যায় না, কেননা অর্থটা চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়, অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেরকম দেখো অ্যাজ হি ওয়াজ ওয়াকিং, এটা কিন্তু আমরা বলতে পারবো না যে অ্যাজ ওয়াকিং, বলবো কি, বলতে হবে যে অ্যাজ হি ওয়াজ ওয়াকিং। যদি বলো অ্যাজ ওয়াকিং তাহলে দেখো এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। ইনকারেক্ট হচ্ছে কারণ হচ্ছে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যখন বলবা যে অ্যাজ হি ওয়াজ ওয়াকিং হি কেপ্ট স্টপিং টু লুক এট দ্য ফ্লাওয়ার্স, তখন অর্থ হয়ে যাচ্ছে যে, ঠিক আছে, যে হাঁটতে হাঁটতে কি হচ্ছিল, যে ঠিক আছে হাঁটতে হাঁটতে সে মাঝে মধ্যে থেমে থেমে ফুলগুলোর দিকে তাকাচ্ছিল। আর তুমি যদি বলো যে অ্যাজ ওয়াকিং, ঠিক আছে, অ্যাজ ওয়াকিং, তখন অর্থটা এরকম হয়ে যাবে যেটা কোনো অর্থই হয় না, অ্যাজ ওয়াকিং বলে কোনো কথাই হয় না ফার্স্ট অফ অল, ঠিক আছে। আর অর্থটা এরকম হয়ে যাচ্ছে যে মানে হাঁটার কারণে সে মাঝে মধ্যে থেমে তোমার মনে করো যে হচ্ছে ফ্লাওয়ার দেখছিল হাঁটার কারণে, সো অর্থ চেঞ্জ। সো অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে কিন্তু রিডিউস করা যায় না, অর্থ ঠিক রাখতে হবে। অর্থাৎ ফুল ফর্মের সাথে তোমার অর্থটা কিন্তু ঠিক রাখতে হবে। অর্থ যদি চেঞ্জ করে ফেলো তাহলে এটা কিন্তু রিডিউস করা হলো না, ইনকারেক্ট হয়ে গেল। বিকজ এর এক্সাম্পলটা আবার দেখো, 4 নম্বর এক্সাম্পলটা কি বলছে দেখো, বলছে যে ড্যাশ টু বাই এ কার, ঠিক আছে, শি টুক দ্য বাস এভরি মর্নিং টু ওয়ার্ক। এবং প্রত্যেকটা অপশনে দেখো কি আছে, দেখো আনাবেল আনাবেল আনাবেল। তার মানে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে অর্থটা এরকম টাইপের যে যেহেতু সে একটা গাড়ি কিনতে আনাবেল ছিল, অপরগ ছিল, এই জন্য সে প্রতিদিন সকালে কাজে বাসে করে যেত। তার এটার ফুল ফর্মটা কি, এটা ফুল ফর্মটা আমরা এভাবে বলতে পারি যেটা সেটা হচ্ছে যে বিকজ বিকজ হি ওয়াজ unable, because she was unable to buy a car। কি বলতে পারি, because she was unable to buy a car, এটা হচ্ছে ফুল ফর্ম। অপশন এটা খেয়াল করে দেখো, বিকজ আছে, she আছে, বাট ওয়াজটা নাই, তাহলে তো হলো না, তাহলে এ নাম্বার বাদ। ডি নাম্বারে দেখো she আছে, সবই ঠিক আছে, বাট she এর পরে দিচ্ছে ওয়্যার, she এর পরে তো ওয়্যার হয় না, তখন ডি নাম্বারও বাদ। বি আনাবেল, বি আনাবেল বলে কখনো হয় না, বি আনাবেল টু বাই কার জীবনে বলি না আমরা, আমরা বলি কি দেখো, বিং অনেস্ট, আই টোল্ড ইউ দ্য ফ্যাক্ট, বিং
সিক আই ডিডন্ট ওয়েন্ট দেয়ার, আমি কখনো কি বলি যে বি অ্যাবসেন্ট আই ডিডন্ট ওয়েন্ট দেয়ার, জীবনেও না, ঠিক আছে, এগুলো বলি না। আমাকে তার মানে কি বি আনাবেল বলা যাবে না। আর বিন আনাবেল কেন বলবো, এটা তো আমি নিজে আনাবেল, প্যাসিভ দেওয়া তো মানাই হয় না, ঠিক আছে, এটা কোনো কথা হলো? বিন আনাবেল টু বাই এ কার, কোনো কথা? তার মানে কি হবে এখানে বিং আনাবেল, অর্থাৎ আনাবেল হওয়ার কারণে, অর্থের উপর বেস করে, অর্থাৎ বিকজ শি ওয়াজ আনাবেল টু বাই কার, অর্থটা কি যেহেতু সে একটা কার কিন্তু অপরগ ছিল, এর অর্থটা কি বিং আনাবেল, অর্থাৎ অপরগ হওয়ার কারণে, অর্থাৎ গাড়ি কিন্তু অপরগ হওয়ার কারণে সে প্রতিদিন সকালে কি করে যেত, প্রতিদিন সকালে সে বাসে করে অফিসে যেত, ঠিক আছে। তো এই রিলেটেড যদি কারো প্রশ্ন থাকে একটু আমাকে বলো, যদি কোনো কনফিউশন থেকে থাকে গাইস। ভাইয়া তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা ডি, এই যে এটা হয়ে গেল আপনার, আপনি তো বুঝতে পারলেন যে এও হচ্ছে না, ডিও হচ্ছে না, বিও হচ্ছে না, ইও হচ্ছে না, তার অ্যান্সার সি হয়ে যাচ্ছে আপনার। ও হ্যাঁ, আচ্ছা বিং আনাবেল, হ্যাঁ এটা হয়ে গেল আপনার আর কি, ঠিক আছে। অপশন অন্য একটাও হচ্ছে না আর কি, ঠিক আছে। এরকম টাইপের আসবে বিকজ এর এক্সাম্পল, ইজি, বুঝতে তুমি পারবা। হ্যাঁ, অপশনগুলো দেখলে বুঝতে পারবে যে না ভাই এগুলো হবে না। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? মানে আমরা কি করলাম দেখো, আমি তোমাকে ফুল ফর্মটা লিখে দিলাম, কারণ সবসময় মনে রাখবা যে আমরা কিন্তু ট্রাই কিন্তু করবো ফুল ফর্ম দিয়ে অ্যান্সার করার। যদি ফুল ফর্মটা যদি অ্যাভেলেবল না থাকে, ইন দ্যাট কেস উইল গো ফর দ্য রিডিউস ওয়ান, ওকে। বাট সবসময় আমাদেরকে ট্রাই করতে হবে ফুল ফর্ম দিয়ে অ্যান্সার করা, বিকজ ফুল ফর্মটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কমপ্লিট মিনিং প্রকাশ করে, যেখানে একটা রিডিউস ফর্ম কিন্তু ইনকমপ্লিট মিনিং প্রকাশ করে, ওকে। সো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখা লাগবে আর কি, ওকে। তাহলে আমরা তাহলে একটু সলভ করে দিই আর কিছু প্রশ্ন, তোমার দুই তিনটে একটু সলভ করে দিই, দেখো কঠিন কঠিন দু একটা সলভ করে দিই, প্রথম দিকের গুলো বেশি কঠিন সবচেয়ে, ভেজালের বেশি আর কি, ঠিক আছে। দেখো তোমার মিউট করলাম, আমি একটু সলভ করি, তারপর আবার প্রশ্ন নিচ্ছি তোমাদের, ওকে। দেখো এক নম্বর যেটা বলছে, এখান থেকে একটু আমরা অর্থ করে একটু বোঝার চেষ্টা করি কি বলছে। এক নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে যে বলছে যেটা সেটা হচ্ছে যে since dash is MBA studies, বলছে কি দেখো যে since dash is MBA studies, Scam has secured a great job as a finance manager of major corporation। তার মানে বেসিক্যালি এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা অপশন আছে দেখো শি ফিনিশ, তাহলে এটার অর্থটা অনেকটা এরকম টাইপের হয়ে যাচ্ছে যে যেহেতু ইসকাম তার এমবিএ পড়াশোনাটা শেষ করেছে, এই জন্য সে একটা ভালো জব পেয়েছে। তাহলে খেয়াল করো, আগে কিন্তু এমবিএ শেষ করে এরপরে সে কিন্তু জব পেয়েছে, তার মানে এমবিএ শেষ করা কিন্তু পুরনো ঘটনা কিন্তু, ঠিক আছে। তার মানে কি, তার মানে খেয়াল করে যেটা দেখো সেটা হচ্ছে আমরা কিন্তু এটা কি বলতে পারি এভাবে, এটার ফুল ফর্মটা আমরা এভাবে বলতে পারি যে সিন্স হি ফিনিশড, ঠিক আছে, সিন্স হি ফিনিশড হিজ এমবিএ, বলতে পারি যে সিন্স হি ফিনিশড হিজ এমবিএ স্কাম হ্যাজ সিকিউরড এ গ্রেট জব, যেহেতু সে শেষ করেছে এবং এই জন্য সে কি করেছে, খুব ভালো ভালো একটা জব পেয়েছে মনে করো, ওকে। তার মানে খেয়াল করে দেখো হি ফিনিশড, এটা কিন্তু দেখো ফুল ফর্মটা কিন্তু দেখো কোথাও কিন্তু দেওয়া নাই, কোথাও দেওয়া নাই কিন্তু, আপনাকে রিডিউস করে করতে হবে, ফুল ফর্মে করতে পারছি না। রিডিউস করতে গেলে কি করতে হবে, আমার সাবজেক্টটা বাদ দিতে হবে, আর আমার যেটা ভার্ব আছে এখানে যেহেতু কোনো অক্সিলারি যেহেতু কোনো ভার্ব নাই, এই জন্য কি করতে হবে, ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে হয়ে যাবে কোনটা, সিন্স ফিনিশিং, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 2 নাম্বারটা হয়ে যাবে কিন্তু, অর্থাৎ সিন্স ফিনিশিং ইজ এমবিএ স্টাডিজ স্কাম হ্যাজ সিকিউরড এ গ্রেট জব অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার। তাহলে একের অ্যান্সার হয়ে গেল আপনার মনে করেন 2 নাম্বারটা, ওকে। এই হচ্ছে মনে করেন বিষয়। এখন তারপর যেটা দেখো কি বলছে 2 নম্বরে, যে জো আয়ান অলওয়েজ ওয়াচেস টিভি, অলওয়েজ আছে তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে। অলওয়েজ ওয়াচেস টিভি আফটার, দেখো শি ফিনিশ, তার মানে ফুল ফর্মটা কি হতে পারে, এটার ফুল ফর্মটা যেটা হতে পারে আপনার সেটা হচ্ছে যে এভাবে বলতে পারেন যে আফটার শি ফিনিশেস, ঠিক আছে, আফটার শি ফিনিশেস, আফটার শি, আফটার কি হবে এখানে FINISH, ঠিক আছে, আফটার শি ফিনিশেস হার হোমওয়ার্ক। তাহলে তুমি খেয়াল করে যেটা দেখো যে কোন অপশনে কিন্তু শি ফিনিশেস নাই, অপশন দিয়েছে ফিনিশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বাই এস হয়, বাট এটা কিন্তু দেয়নি, তার মানে এটা হচ্ছে না। তার মানে রিডিউস করতে হবে, রিডিউস করতে গেলে কি করতে হবে দেখো, আমাকে যেটা করতে হবে সাবজেক্টে উঠিয়ে দিতে হবে, আর যেহেতু অক্সিলারি ভার্ব নাই, অ্যাম ইজ আর ওয়াজ এর কিছু নাই, তার মানে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে বলতে হবে কি যে আফটার ফিনিশিং হার হোমওয়ার্ক, এটা হচ্ছে বেসিক্যালি ফর্মটা। আবার অনেকে কিন্তু এভাবেও লজিকটা দিতে পারো যে ভাইয়া দেখেন আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় কি দি ভার্ব প্লাস আইএনজি, তাহলে সেই হিসেবে হয়ে যাবে কি ফিনিশিং। সো দুই ভাবেই হয়, তোমার যেভাবে ব্যাখ্যা চাই, তোমার যেভাবে বুঝতে সুবিধা হয় ভাই তুমি সেভাবে বুঝবা, বুঝলেই হলো। 3 নম্বরে দেখো প্রত্যেকটা অপশন আছে ইউজিং এর কথা, মানে কোনো কিছু ইউজ করছে আর কি। তো কি ইউজ করছে দেখো, লেজার পয়েন্টারটা ইউজ করছে, বলছে যে দেখো ড্যাশ ইজ লেজার পয়েন্টার টু পয়েন্ট টু অ্যান এক্সাম্পল অন দ্য বোর্ড, অর্থাৎ বলছে যে বোর্ডে কোনো একটা এক্সাম্পলে আগে লেজার পয়েন্টার দিয়ে কোনো কিছু পয়েন্ট করলো, লেজার পয়েন্টার দিয়ে কোনো কিছু পয়েন্ট করার পরে টিচারটা কি করলো, খুব ভালোভাবে এক্সপ্লেন করলো একটা ইডিয়মস, এনিম্যাল ইডিয়মস, মানে কোনো একটা ইডিয়মস সেটা এক্সপ্লেন করলো। তাহলে অর্থটা এরকম হচ্ছে যে আফটার, ঠিক আছে, আফটার হি ইউজড হিজ লেজার পয়েন্টার, অর্থাৎ বলছে যেটা সেটা হচ্ছে যে আগে লেজার পয়েন্টার দিয়ে কোনো কিছু ইন্ডিকেট করলো, ইন্ডিকেট করার পরে সে কি করলো, এটাকে ব্যাখ্যা করলো, কারণ ইন্ডিকেট না করে তো কখনো তো কি করতে পারে না,
কখনো কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে পারে না। তাহলে ফুল ফর্মটাকে আমরা বলতে পারি যে টিচারকে বলতে পারি কি, অর্থাৎ বলতে পারি যে আফটার হি ইউজড হিজ লেজার পয়েন্টার, ঠিক আছে, after he used his laser pointer, okay, to point to an example, ঠিক আছে। অর্থাৎ অর্থটা এরকম হয়ে যাচ্ছে যে যখন সে লেজার পয়েন্টার দিয়ে বোর্ডের একটা এক্সাম্পল মার্ক করলো, এরপরে সে কি করলো, এরপরে সে কিন্তু খুব ভালোভাবে সেটা বুঝিয়ে দিল। আফটার হি ইউজড, এটা দেখো এটা কোথাও কিন্তু দেওয়া নেই আফটার হি ইউজড, রিডিউস করতে হবে। রিডিউস করতে গেলে কি হয়ে যাবে দেখো খেয়াল করে, আমার যেটা হবে সাবজেক্টে উঠে যাবে আর আমার পরের সাথে কি যুক্ত হয়ে যাবে, আইএনজি যুক্ত হয়ে যাবে, তার মানে হয়ে যাবে কোনটা, আফটার ইউজিং হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এ নাম্বারটা হয়ে যাবে আর কি, তিনের অ্যান্সার হয়ে যাবে এ। এখন অনেকের আবার কনফিউশন এখানে আবার যেটা হবে সেটা হচ্ছে সি নিয়ে, সি কেন হলো না, সি নাম্বার হলো না কারণ দেখো খেয়াল করে, সেটা হচ্ছে হি এর পরে কিন্তু ওয়াজ নাই, অর্থাৎ কোনো ফাইনাইট ভার্ব নাই, ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস নন ফাইনাইট ভার্ব আছে, দ্যাটস হোয়াই এটা কিন্তু হলো না। ডি নাম্বার কেন হলো না, কারণ হোয়াইল হি ওয়াজ ইউজড এরকম অর্থটা এরকম হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে টিচারকে ব্যবহার করা হয়েছিল, এখানে টিচারকে কেউ ব্যবহার করেনি, এখানে লেজার পয়েন্টারকে ব্যবহার করা হয়েছিল, অর্থটা চেঞ্জ হয়ে যাবে। ই নাম্বার তো জীবন হবে না, বুঝতে পারছো। আর বি নাম্বার যেটা হচ্ছে ইউজড ইজ লেজার পয়েন্টার, এটা কোনো কথা হইতে পারে না, ইউজিং হইতে পারে বা আফটার ইউজিং হইতে পারে, বাট শুধু ইউজড ইজ লেজার পয়েন্টার ইম্পসিবল, শুনলে বেখাপ্পা লাগে। কারো কোনো প্রশ্ন আছে রিলেটেড গাইস, যদি থাকে একটু প্লিজ বলো। নাই ভাইয়া। ওকে ওকে, আচ্ছা তারপরে বলছি, ঠিক আছে, ভালো করে বলে দিলাম, আর কি বলবো বলো, আর বলার কিছু নেই, এগুলো একটু কঠিন আছে, এগুলো বাসায় তোমাকে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, তারপরে কিছু প্রবলেম হবে, এগুলো সলভ ক্লাসে দেখাবো আর কি। সলভ ক্লাস হবে তোমার 5টা বা 6টা লেকচার হওয়ার পরে মনে হয়। সলভ ক্লাস যখন হবে, হ্যাঁ, সলভ ক্লাস যখন হবে তখন আর কি তোমার মনে করো যে হচ্ছে, হ্যাঁ তখন মনে ঠিক আছে আসছি, তখন মনে করো যেটা হবে, তখন হচ্ছে তোমার হচ্ছে মনে করি জায়গাগুলো তখন তোমাকে একটু দেখে দিতে হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, সেগুলো পড়বা বাসায় তাহলে হবে। তো এখন আজকে আমাদের মেইন যেটা টপিক আর কি, যেটা আছে আমাদের ইনভার্সন, সেই ইনভার্সনটা আমরা এখন পড়বো আর কি খুব ভালোভাবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক। তো যাই হোক শুরু করি, বাট ইনভার্সন করার আগে আজকে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ইনভার্সন এটা কিন্তু একটা নাউন, এবং ইনভার্সন এই ওয়ার্ডটার কিন্তু ভার্ব কিন্তু হচ্ছে ইনভার্স, ঠিক আছে, ইনভার্স থেকে এসেছে। তো ইনভার্স বলতে কিন্তু বেসিক্যালি বোঝায় কিন্তু কোনো কিছুর বিপরীত বা কোনো কিছুর অপোজিট, কোনো কিছুর বিপরীত বা কোনো কিছুর অপোজিট, এটা কিন্তু মাথায় রাখো। অর্থাৎ ইনভার্সন বলতে বোঝাচ্ছে কোনো কিছুর বিপরীত বা কোনো কিছুর অপোজিট। কিসের বিপরীত, কিভাবে কি হচ্ছে সেটা বিষয়ে আমরা একটু জানবো আর কি, ঠিক আছে। ওকে, আর তার আগে যেটা করি সেটা হচ্ছে, তোমাদের সাথে পরিচয় হয়নি, তোমাদের সাথে আজকে তোমাদের মন স্যার ক্লাস নেই বেসিক্যালি, ঠিক আছে, বাট সাও যেটা হয়েছে সেটা হচ্ছে মনের বাসায় যাওয়া লেগেছে, হ্যাঁ, দেশের বাসায় গেছে হয়তো, ও নিতে পারছে না আর কি, ঠিক আছে। সো আমি নিচ্ছি আর কি ওর ক্লাসটা আর কি, যেটা আমার ছিল না আর কি। তো আমার নাম হচ্ছে বেসিক্যালি, আমার নাম হচ্ছে আজিমুল হোসেন। আমি যেটা করছি সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি নামটা, তোমরা এসএমএস দিয়ে দিচ্ছি তোমাদেরকে, আজিমুল হাসান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোমার এমবিএ করছি আর কি। এমবিএ শেষের পথে একটুর জন্য হলো না আর কি, করোনাতে আটকে গেল, কি করবো বলো, ঠিক আছে, তোমাদের মতো। সো এই একটা অবস্থা, তো কিছু বলার নাই আর কি। বাট তোমাদের এখন যেটা আর কি হয়েছে রিটেন 50 নম্বরের, এটা ভালো জিনিস হয়নি আর কি, এটা মোটেও ভালো জিনিস হয়নি, কারণ পয়েন্ট অফ বায়াসনেস কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। পয়েন্ট অফ বায়াসনেস বলতে বোঝাচ্ছি যে কিছু টিচার ভালো নাম্বার দিবে, যারা মন খুলে নাম্বার দেয়, আর কিছু টিচার হাত চিপে নাম্বার দিবে। সো ভাগ্যটা খুবই বেশি ম্যাটার করবে এবার আর কি, লেখা তো ম্যাটার করছে, প্লাস ভাগ্য খুবই বেশি ম্যাটার করবে আর কি, যেটা আগে এরকম ছিল না। আগে একে 3 অ্যান্সার মানে 3ই অ্যান্সার, গোল্লা পূরণ করলে নাম্বার, বাট এখন তুমি অ্যান্সার ঠিক দেওয়ার পরেও টিচারের উপর ডিপেন্ড করবে দিবে কি দিবে না নাম্বার, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আর কি মনে করো ভাগ্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য নামাজ রোজা একটু বেশি করে করো। হ্যাঁ বলো। এখানে কি হ্যান্ড রাইটিংটাও ম্যাটার করবে? হ্যান্ড রাইটিং তো ডেফিনেটলি ম্যাটার করবে, এটা তো বাচ্চারাও জানে, তুমিও এটা খুব ভালো করে জানো, ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো হ্যান্ড রাইটিং ম্যাটার করলো, মনে করো যে মোটামুটি হাতের লেখা ঠিক আছে, কিন্তু কিছু টিচার থাকে এটা কৃপণের মতো নাম্বার দেয়, হ্যাঁ, কৃপণের মতো নাম্বার দেয়, এটা তো অস্বীকার করতে পারি না আমরা। এটা তো কলেজ লাইফেও দেখেছো, লাইফে দেখোনি, দেখেছো, তাই না? এটা হচ্ছে বিষয়, কিন্তু কৃপণদের হাতে যদি মনে করো যদি মায়ের খাতা যদি পড়ে, তাহলে তো মনে করো যে ধরাটা খেয়ে গেলাম আর কি, তাই না? এটা তো একটু ঝামেলার বিষয় আর কি। তো ওই জন্য আমি বললাম আর কি, এটাতে মানে ভাগ্যটা খুবই বেশি ম্যাটার করবে আর কি, বলতে গেলে অনেক বেশি ম্যাটার করবে, অনেক, যে সে ব্যাপার না, অনেক বেশি। কারণ রিটেন দিয়ে কেউ পরীক্ষাতে বলতে পারে না যে ভাই আমি চান্স পাবো, সবাই রিটেন দিয়েছে, সবাই লিখেছে, কেউ বলতে পারবে না, ইম্পসিবল এটা বলা।
এবার পুরাই মানে একদম আউট অফ কন্ট্রোল। আগে এমসিকিউ ছিল 75, বলে দিতে পারতাম যে ভাই তুমি 60-র উপর পেয়েছো, তুমি ভাই পেয়ে যাওয়া ভাই। এবারে এই কাহিনী বলে লাভ নাই, ঠিক আছে? এবার যে কে পাবে না আল্লাহই জানে, কিচ্ছু বলার নেই, ঠিক আছে? আর অনেক ছেলে মেয়ে আবার দেখবে কি জানো, লেখাপড়া কিন্তু কম করে, কিন্তু দেখবে কি যে রিটেন কিন্তু আবার খুব ভালো বানায় টুনায়, কিন্তু এমন মধ্যে কিন্তু খুব ভালো কাহিনী বানায় ফেলে কিন্তু। এরা কিন্তু কিন্তু ডেঞ্জারাস কিন্তু, ঠিক আছে? তো বাই চান্স অনেক কঠিন নাকি, বুঝতে পেরেছো? ওই জন্য বললাম যে ভালো করে পড়ো, এছাড়া কিছু বলার নেই আর কি, ঠিক আছে? এছাড়া বলার কোনো কিছু নাই, ভালো করে পড়ো আর কি, এটাই। তো যাই হোক, আমরা ইনভার্সন করি, বিকাল হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সে সকাল বেলা থেকে মনে করো যে অবস্থা খারাপ। একটু ভালো করে বলে দিই, ইনভার্সনটা বুঝে নাও, তারপরে ঘুমাও, নামাজ টামাজ পড়ে, তুমিও ভালো আমিও ভালো মনে করো, ঠিক আছে? তো এখন যেটা করি সেটা হচ্ছে বোর্ডটা একটু থামো, একটু দিই, তোমরা একটু দেখো ইনভার্সন জিনিসটা, বুঝতে পারবে। মিউট করলাম, কারণ মিউট না করলে যেটা হবে সেটা হচ্ছে দেখতে পাবা না বোর্ড। এখন শুনো আগে, হ্যাঁ এখন কথা বলি 10-15 মিনিট, জাস্ট শুনো, তাহলে বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, ওকে। খেয়াল করে যেটা দেখো সেটা হচ্ছে যে আমরা এখন যেটা শিখবো সেটাকে বলা হচ্ছে ইনভার্সন, ঠিক আছে? তো এই যে ইনভার্সনের কথা যেটা বলছি, সেই ইনভার্সন মানে কি বললাম, যে কোনো কিছুর বিপরীত বা কোনো কিছুর অপোজিট। এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিসের বিপরীত বা কিসের অপোজিট, এই জিনিসটা একটু কিন্তু আমাকে কিন্তু বুঝতে হবে আর কি, ঠিক আছে? এক্ষেত্রে যেটা মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে নর্মাল যেটা সেন্টেন্স স্ট্রাকচার যেটা হয় সেটা কি হয় দেখো, যে সাবজেক্ট, তারপর হয় একটা ভার্ব, তারপর হয় একটা অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কিন্তু ন্যাচারালি কিন্তু আমরা কিন্তু দেখে আসছি। কিন্তু যখন একটা ইনভার্সন যখন হবে তখন কি হবে দেখো, এই যে ভার্ব যেটা আছে, ভার্বটা কিন্তু সাবজেক্টের আগে চলে যাবে। ইনভার্স হওয়া মানে কি, বিপরীত হওয়া। কিসের বিপরীত হবে? সেন্টেন্স স্ট্রাকচারের বিপরীত, অর্থাৎ আগে চলে যাবে ভার্ব, তারপরে চলে আসবে সাবজেক্ট। অর্থাৎ এই যে ভার্ব যে সাবজেক্টের আগে চলে আসছে, ইনভার্স হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনভার্সন। তার মানে আমরা এতটুকু বুঝতে পারছি যে ইনভার্সন হলে কি আগে চলে যায়, ভার্ব আগে চলে যায়। কার আগে চলে যায়? সাবজেক্টের আগে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে ভার্ব তো বেসিক্যালি দুই প্রকার, একটা দেখা যাচ্ছে যে অক্সিলারি ভার্ব, আর একটা দেখা যাচ্ছে যে তোমার মেইন ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব বি ভার্ব এক ধরনের, আর একটা হচ্ছে মেইন ভার্ব। প্রশ্ন হচ্ছে কোন ধরনের ভার্ব আমার এই সাবজেক্টের আগে যাচ্ছে। এক্ষেত্রে মাথায় রাখা লাগবে যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে অক্সিলারি ভার্ব আছে এবং আমাদের যে বি ভার্ব আছে, এই দুটো কিন্তু আমার কিন্তু সাবজেক্টের আগে যাবে। আমরা কিন্তু কখনো কিন্তু মেইন ভার্বকে কিন্তু সাবজেক্টের আগে কিন্তু নিতে পারবো না কিন্তু, ঠিক আছে? সো এই কথাটা খালি একটু খালি মাথায় ঢুকায় রাখো, যে ইনভার্সন যদি হয় তাহলে কি হবে, ইনভার্সন হলে সবসময় ভার্ব আগে চলে যাবে। কার আগে চলে যাবে? সাবজেক্টের আগে চলে যাবে। কোন ভার্ব আগে চলে যাবে? অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব আগে চলে যাবে, ঠিক আছে? সো এই জায়গাটুকু একটু খালি যদি মাথায় যদি রাখো, তাহলে মনে করো যেটা সেটা হচ্ছে হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো এইখানে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে এখন একটু খেয়াল করতে হবে যে ইনভার্সন আমরা কেন করি। এটা নয় বুঝলাম যে ইনভার্সন এটা হয়, বাট কেন করি সেটা একটু জানার চেষ্টা করি। খেয়াল করে যেটা দেখো, এখানে একটা এক্সাম্পল আছে, কি বলছে দেখো, যে দ্য গার্ল ইজ সো বিউটিফুল। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে মেয়েটা অনেক সুন্দরী। বাট এটা ইনভার্সন যখন তুমি যখন করছো তখন কি যাচ্ছে দেখো, যে সো বিউটিফুল ইজ দ্য গার্ল, সো বিউটিফুল ইজ দ্য গার্ল, ঠিক আছে? এখানে কেন সো বিউটিফুল আগে আসলো এটা তোমাকে পরে বলবো, এটা নিয়ে তুমি মাথা ঘামো না, তুমি এটুকু অংশ দেখো। বলছে কি দেখো, তুমি যখন বলছো যে সো বিউটিফুল ইজ দ্য গার্ল, তখন অর্থটা এরকম হয়ে যাচ্ছে যে মেয়েটা অনেক সুন্দরী। তুমি যখন বলছো দ্য গার্ল ইজ সো বিউটিফুল, তখন অর্থটা হচ্ছে কি যে মেয়েটা অনেক সুন্দরী। আর তুমি যখন বলছো যে সো বিউটিফুল ইজ দ্য গার্ল, তখন এর অর্থটা কমে যাচ্ছে যে মেয়েটা এত সুন্দরী, এত সুন্দরী। এই যে বলছি এত, এই যে প্রেশারটা দিতেছো তুমি, এই প্রেশারটা দেওয়ার জন্যই বেসিক্যালি ইনভার্সন হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ইনভার্সন কিন্তু কোনো অর্থের উপর যখন জোর দিই তখন কিন্তু ইনভার্সন হয়ে থাকে। তো এখন তোমাকে আমি বলে দিচ্ছি যে ইনভার্সন কখন কখন হয়ে থাকে। নাম্বার ওয়ান যেটা মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো নেগেটিভ অর্থের উপর যখন গুরুত্ব আরোপ যখন করব, তখন কিন্তু ইনভার্সন হয়ে যায়। যেরকম আমরা যদি বলি যে কখনোই না, এক ফোঁটাও না, জীবনেও না, মোটেও না, কখনোই না, অসম্ভব, এই যে না 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 যে করতেছি জোর জোর দিয়ে, এরকম টাইপের সেন্স প্রকাশ করলে কিন্তু ইনভার্সন হয়ে যায়। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা বলছে সেটা হচ্ছে যে যখনই কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ওপর যখন কি করবা, তুমি যখন কি করবা, গুরুত্ব আরোপ দিবা যে এত সুন্দর, এত ভালো, এত অসাধারণ, এত নোংরা, এত ফালতু, এই যে তুমি যখন বলতেছো যে গুরুত্ব আরোপ করছে অ্যাডজেক্টিভের উপর, এরকম অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের উপর তুমি যখন গুরুত্ব আরোপ করবা, তখনও কি হয়ে যায়, ইনভার্সন হয়ে যায়। দুইটা হলো। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মনে রাখতে হবে, যখন কোনো জায়গা বা কোনো প্লেসের ওপর তুমি যখন জোর দিয়ে বলবা যে ওই ছাদের ওপরেই,
ওই কার্নিশের ধারেই, ওই বিছানার উপরেই, ওই টেবিলের তলে, ওই বাসাটার দোতলায়, এরকম টাইপের তুমি যখন কোনো জায়গাতে যখন ইমপ্যাসিস দিয়ে যখন বলবা যে ওইখানে, এখানে, সেখানে, তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে? ইনভার্সন হয়ে যাবে। সো আমরা বেসিক্যালি এটাই বললাম আর কি, যে মোট ৩টা কারণে ইনভার্সন হয়। কারণ তুমি যখন এটা পুরো জিনিসটা পড়বা তখন তোমার মাঝে মধ্যে মনে হবে যে কেন এরকম উদ্ভট, এরকম কেন এরকম পাগলাটে টাইপের আমি কর্মকাণ্ড করছি। এই করার কারণটা হচ্ছে বেসিক্যালি ৩টা কারণ, যেটা বললাম, নেগেটিভ অর্থের উপর জোর দেওয়া, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের উপর জোর দেওয়া, আর হচ্ছে প্লেসের উপর জোর দেওয়া। এই ৩টা কারণে বেসিক্যালি কি হয়ে যায়? ইনভার্সন হয়ে যায়। আর যখন ইনভার্সন যখন হবে তখন আগে চলে আসবে ভার্ব। কার আগে চলে আসবে? সাবজেক্টের আগে চলে আসবে। কোন ভার্ব আগে চলে আসবে? অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব। অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব আগে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে মনে করো বিষয় আর কি। এখন আমরা যেটা চাবো, আমরা এখন শীটে চলে যাবো আর কি গাইস। ঠিক আছে, আমি ভিডিওটা একটু অফ করি। আমরা এখন যেটা করবো, আমরা সেটা হচ্ছে শীটে চলে যাবো আর কি। আমরা যদি একটু শীটের দিকে যদি তাকাই যদি আর কি, ঠিক আছে, তাহলে একটু ভালো করে দেখতে পাবো যে দেওয়া আছে গ্রুপ এ। তো গ্রুপ এর মধ্যে আমরা যদি একটু ভালো করে যদি তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি? যে নেগেটিভ এক্সপ্রেশন। গ্রুপের মধ্যে কি দেওয়া আছে? গ্রুপের মধ্যে দেওয়া আছে নেগেটিভ এক্সপ্রেশন। তো এই যে নেগেটিভ এক্সপ্রেশন যে দেওয়া আছে, নেগেটিভ এক্সপ্রেশন দ্বারা কি বোঝাচ্ছে? যে নেগেটিভ এক্সপ্রেশন গুলো তারা বোঝাচ্ছে যে কিছু নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে যে কিছু নেগেটিভ ওয়ার্ড যেগুলো হচ্ছে নেগেটিভ সেন্স প্রকাশ করে। তো এই নেগেটিভ ওয়ার্ড গুলো বা নেগেটিভ এক্সপ্রেশন গুলো কোনগুলো একটু ভালো করে দেখো। এই নেগেটিভ এক্সপ্রেশন গুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মনে করো হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, ফিউ, লিটল, নট, অনস, এগুলো সবই হচ্ছে নেগেটিভ এক্সপ্রেশন। ঠিক আছে, এবং এগুলো খেয়াল করে দেখো দেওয়া আছে কি, দেখো 1 নাম্বার দেওয়া আছে কি নেগেটিভ এক্সপ্রেশন, এবং দেখো নিচের দিকে দেখো 2 নাম্বার দিয়ে কিন্তু আবার লেখা আছে কি, দেখো অনলি সাতসো। কি লেখা আছে? অনলি সাতসো। তার মানে আমরা বুঝতে পারছি যে গ্রুপ এর মধ্যে কিন্তু মোট দুটো জিনিস আছে। নাম্বার 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ এক্সপ্রেশন, আর নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে অনলি সাচ সো। নেগেটিভ এক্সপ্রেশনের কাজ হচ্ছে নেগেটিভ অর্থের উপর গুরুত্ব আরোপ করা, আর অনলি সাচ সো এর কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের উপর গুরুত্ব আরোপ করা। ঠিক আছে, এই হচ্ছে মনে করো বিষয়। এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি পরীক্ষার হলে কিভাবে বুঝবো যেটা ইনভার্সনের প্রশ্ন? কিভাবে বুঝবো? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর উত্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখনই দেখবেন যে এই বক্সে যে ওয়ার্ডগুলো আছে, এই বক্সে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যখনই আপনি দেখবেন যে সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়েছে, শুরুতে মানে একেবারে শুরুতে, তখনই বুঝে নিতে হবে যে আপনার ইনভার্সন হবে। এবং এক্ষেত্রে এই 3টা ওয়ার্ডকেও কিন্তু আপনার কাউন্ট করতে হবে। অর্থাৎ আপনি যখনই দেখবেন যে এরকম টাইপের নেগেটিভ এক্সপ্রেশন এবং অনলি সাতসোর যে কোনো একটা সেন্টেন্সের একেবারে শুরুতে বসেছে, তখনই বুঝে নিতে হবে যে সেখানে কি হবে? ইনভার্সন হবে। আর ইনভার্সন হলে কি আগে চলে আসবে? ভার্ব আগে চলে আসবে। কার আগে চলে আসবে? সাবজেক্টের আগে। কোন ভার্ব? অক্সিলারি ভার্ব। ওকে, খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু ন্যাচুরালি কিন্তু কখনো কিন্তু কোনো সেন্টেন্সের শুরুতে কিন্তু হার্ডলি ইউজ করি না, রেয়ারলি ইউজ করি না, এগুলো মাঝে হয়, শুরুতে কখনো হয় হয় না। কিন্তু আমরা আনটিল ইউজ করি শুরুতে, ঠিক আছে, বাট কিন্তু কখনো নট আনটিল ইউজ করি না কিন্তু। ঠিক আছে, সো এই বিষয়গুলো তোমাকে বললাম আর কি। কোনো সেন্টেন্সের শুরুতে এবার সো ইউজ করো না, কিন্তু তুমি দেখবা যে তুমি মাঝে ইউজ করো অনলি সো, বাট সেন্টেন্সের শুরুতে যখন সো থাকবে, শুরুতে যখন সাস থাকবে, শুরুতে যখন অনলি থাকবে, তখন বুঝে নিতে হবে যেখানে ইনভার্সন হয়ে যাবে। সো এই কথাটা একদম কান খুলে ভালো করে মাথার মধ্যে ইনপুট দিয়ে দাও, যে যখনই দেখবা এই নেগেটিভ ওয়ার্ড গুলো এবং অনলি সাচ সো সেন্টেন্সের একেবারে শুরুতে বসেছে, তখনই বুঝে নিতে হবে যে এটা একটা ইনভার্সন হবে। এবং ইনভার্সন যদি হয় তাহলে ভার্ব আগে চলে যাবে, এবং ভার্ব হলে কোন ভার্ব? অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব আগে চলে যাবে আর কি। এই হচ্ছে মনে করো বিষয়। এখন আমরা দেখবো যে এতক্ষণ ধরে আমরা যে বক বক যে করছি, বক বকের সামারিটা কি। বক বকের সামারিটা দেখো কি বলছে, বলছে স্ট্রাকচার ফর গ্রুপ এ। অর্থাৎ এই যে গ্রুপ এর মধ্যে যেটা ছিল নেগেটিভ এক্সপ্রেশন আর অনলি সাচ সো, ঠিক আছে, এগুলো হলে কি হবে? এখানে বলছে কি, দেখো লিস্টেড এক্সপ্রেশন। লিস্টেড এক্সপ্রেশন বলতে বোঝাচ্ছে বক্সে থাকা শব্দগুলো। বক্সে কি কি শব্দ ছিল দেখো তো। বক্সে বেসিক্যালি ছিল যে হার্ডলি, রেয়ারলি, সেলডম, রেয়ারলি, এগুলো সবই ছিল বক্সের, এবং অনলি সাচ সো। অর্থাৎ আমরা যেমনটা বললাম যে শুরু থেকে কি বসবে? শুরু থেকে বসবে লিস্টেড এক্সপ্রেশন, অর্থাৎ শুরু থেকে বসবে ওই নেগেটিভ ওয়ার্ডগুলো। কারণ ওই নেগেটিভ ওয়ার্ডগুলো না যদি বসে, শুরুতে যদি অনলি না বসে, শুরুতে যদি সো না বসে, শুরুতে যদি সাচ না বসে, তাহলে তো ইনভার্সনই হবে না। কারণ ইনভার্সন হতে গেলে সবার আগে ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে ওই নেগেটিভ ওয়ার্ডগুলো এবং অনলি সাচকে অবশ্যই 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 সেন্টেন্সের শুরুতে বসতে হবে। এজন্য খেয়াল করে দেখেন স্ট্রাকচারের শুরুতেই দেওয়া আছে ওই নেগেটিভ লিস্টেড এক্সপ্রেশন, অর্থাৎ ওই শব্দগুলো আগে সেন্টেন্সের শুরুতে বসবে, এবং শুরুতে যখন বসবে তখন দেখবেন যে কি হবে? ইনভার্সন হবে। আর ইনভার্সন হলে কি আগে চলে আসে? ভার্ব আগে চলে আসে। কোন ভার্ব আগে চলে আসে? অক্সিলারি ভার্ব আগে চলে আসে। আগে চলে আসে সাবজেক্টের আগে। এটা তো এতক্ষণ ধরে এতবার আপনাকে বলেছি, যেটা তো আপনার অলরেডি মুখস্থ হয়েই গেছে, তাই না? এই হচ্ছে বিষয়। মেইন ভার্ব থাকলে থাকুক, না থাকলে না থাকুক, এটা নিয়ে আপনার বোধার করার কোনো কিছু নাই। আপনি খালি যেটা করবেন, অক্সিলারি ভার্বটাকে টেনে এনে সাবজেক্টের আগে বসাই দিবেন, কাহিনী শেষ। এটা হচ্ছে রুলস বেসিক্যালি। পরে দেখেন একটা রুলস বলছে, কি বলছে দেখেন, একই জিনিসেরই, যে লিস্টেড এক্সপ্রেশন প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট, একই কথা। লিস্টেড এক্সপ্রেশন মানে ওই ওয়ার্ড গুলো, আর
আপনাকে যেমনটা বললাম যে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব বসবে আর সাবজেক্টটা বসে যাবে। এখানে মেন ভার্ব ছিল, এখানে মেন ভার্ব নাই। তো আপনাকে তো আমি একটু আগে বললামই যে মেন ভার্ব থাকুক আর না থাকুক এটা নিয়ে আপনার বোদার করার কিছু নাই। আপনি খালি যেটা দেখবেন অক্সিলারি ভার্বটা আছে কিনা, যদি থাকে টেনে এনে সাবজেক্টটাকে দিয়ে দিবেন, অ্যান্সার হয়ে যাবে। এরপরেও এখনো যদি কেউ কোনো যদি নাও যদি বুঝতে পারো, কোনো প্রবলেম নাই, বুঝাও লাগবে না, কিছু এক্সারসাইজ করছি দেখো, এমনি বুঝে যাবে যে কাহিনীটা কি হচ্ছে। ওকে, সো চাপ নিও না এত, বুঝতেই হবে, এটা করতেই হবে, ওটা করতে হবে। দেখো 17 নাম্বারটা দেখো কি বলছে, 17 নাম্বারের শুরুতে দেখো কি বলছে যে সো কমপ্লিকেটেড। নিজেকে প্রশ্ন করো, জীবনেও দেখেছো যে সো সেন্টেন্সের শুরুতে? কখনো আমরা কিন্তু দেখিনি, কিন্তু আমরা জানি যে সো দিয়ে যদি কোনো সেন্টেন্স যদি স্টার্ট হয় তাহলে কি হয়ে যাবে, ইনভার্সন হয়ে যাবে। এবং ইনভার্সন যদি হয় তাহলে অবশ্যই কি হবে, একটা অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব আগে চলে আসবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো যে কোন অপশনের শুরুতে আছে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব। অপশন এতে দেখো কি টুডে, টুডে তো কোনো অক্সিলারি ভার্ব বি ভার্ব না। বি তে বলছে কি টুডে, এটা কোনো অক্সিলারি ভার্ব এবং বি ভার্ব না। জি নাম্বার আছে কি ইন্টারন্যাশনাল, এটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব এবং বি ভার্ব না। তার মানে অ্যান্সার কি হয়েছে, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, ইজ ইন্টারন্যাশনাল ট্রেড টুডে। বুঝতে পেরেছো, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। 18 নাম্বারটা কেউ করো না, এটা এখন আমরা পড়িনি, 18 নাম্বার তুমি পারবা না। 19 নাম্বারটা দেখো কি বলছে, দেখো বলছে যে নট আনটিল দ্য ট্রিসাইড পিরিয়ড, শুরুতে নেগেটিভ ওয়ার্ড ইনভার্সন হবে। ইনভার্সনের আগে কি চলে আসে, অক্সিলারি ভার্ব। কোন কোন অপশন শুরুতে আছে অক্সিলারি ভার্ব, এ তেও নাই, ডি তেও নাই, তাহলে হাতে কি থাকলো, বি নাম্বার আর সি নাম্বার। কিন্তু আমরা তো জানি যে অক্সিলারি ভার্বের পরে কি হয়, সাবজেক্ট হয়। অক্সিলারি ভার্বের পরে কি হয়, সাবজেক্ট হয়। কিন্তু সি নাম্বার তুমি খেয়াল করে দেখো অক্সিলারি ভার্বের পরে তুমি কি দিয়ে দিয়েছো, ভার্ব দিয়ে দিয়েছো। তাহলে কি হবে, তাহলে তো হবে না। তাহলে কি হয়ে যাবে, বি নাম্বারটা যে ডিড দ্য ফার্স্ট প্রিমিটিভ ম্যামলস ডেভেলপ, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, অ্যান্সার হয়ে যাচ্ছে। অর্থাৎ 19 এর অ্যান্সার হচ্ছে বি নাম্বার। 20 নাম্বারে দেখো শুরুতে নেগেটিভ ওয়ার্ড, দ্যাট মিন্স একটা ইনভার্সন হবে। ইনভার্সনের আগে কি চলে আসবে, অক্সিলারি ভার্ব। কোন অপশনের শুরুতে আছে অক্সিলারি ভার্ব, এ তে নাই, বি তে নাই, ডি তে নাই, কিসে আছে, সি তে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, সি নাম্বার। 21 নাম্বারে দেখো কি বলছে, নট আনটিল ইভিনিং, শুরুতে নট আছে নেগেটিভ ওয়ার্ড, তার মানে ইনভার্সন হবে। ইনভার্সন আগে কি আসবে, অক্সিলারি ভার্ব। কোন অপশনের শুরুতে অক্সিলারি ভার্ব আছে, ডি নাম্বার আছে, তার মানে হয়ে যাবে কোনটা, উইল দে কাম আর কি। করবা না, পারবা না এটা। 24 নাম্বারটা দেখবা কি বলছে, দেখো বলছে যে নট আনটিল দ্য 17th সেঞ্চুরি, শুরুতে নট আনটিল আছে, দ্যাট মিন্স এটা নেগেটিভ ওয়ার্ড, কারণ ইনভার্সন হবে। ইনভার্সন আগে কি চলে আসবে, অক্সিলারি ভার্ব। কোন কোন অপশনে অক্সিলারি ভার্ব আছে, এ তে আছে, সি তে আছে, ডি তে আছে। অক্সিলারি ভার্বের পরে কি হয়, সাবজেক্ট হয়। এতে আর সি তে সাবজেক্ট আছে এনিওয়ান, বাট ডি তে দেখো ইভেন, ইভেন কোনো সাবজেক্ট না, তাহলে ডি নাম্বার বাদ। হাত থেকে থাকলো 1 আর 3। আমরা এখন দেখতে হবে যে আমরা কি বলি, যে ডিড এনিওয়ান ইভেন অ্যাটেম্প্ট, নাকি বলি যে ডিড এনিওয়ান অ্যাটেম্প্ট ইভেন। আমরা বলি যে ডিড এনিওয়ান ইভেন অ্যাটেম্প্ট, ডিড এনিওয়ান ইভেন অ্যাটেম্প্ট, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এ নাম্বারটা, অন্যগুলো কিন্তু বলা যাবে না। তো এখন পর্যন্ত যেটুকু পড়লাম এইটুকুর মধ্যে তাহলে আমাকে একটু খালি ভাবে বলো যে কারো কোনো বুঝতে সমস্যা আছে নাকি, এবার বুঝতে পেরেছো যে কাহিনীটা কি হচ্ছে? ভাই আমার একটা প্রশ্ন আছে। বলো। আচ্ছা ভাই, আপনি যে বললেন না যে মেইন ভার্ব, আচ্ছা আমরা তো জানি যে অক্সিলারি ভার্ব আর হচ্ছে বি ভার্ব মিলে মেইন ভার্ব হয় না। তাহলে আমরা যদি অক্সিলারি ভার্বটাকে আগে আনি, ধরেন বি ভার্ব রইলো, অক্সিলারি ভার্ব রইলো, তাহলে আগে কোনটা আনবো, অক্সিলারি ভার্ব না বি ভার্ব? দুইটা ভার্ব একসাথে বসানো, যেমন ধরেন ইজ ওয়ার্কিং, তাই না? তো এখানে এখানে দুইটা মিলে তো হয়েছে মেইন ভার্ব, তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব হিসেবে কোনটা আলাদা করে আগে আনবো? তুমি যে এক্সাম্পলটা দিলা ইজ ওয়ার্কিং, এখানে দেখা যাচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। হুম। হ্যাঁ, তো অবশ্যই তোমাকে ইজটাকে আগে আনতে হবে, ওয়ার্কিংটাকে আনতে পারবে না। বুঝতে পারলা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আর তাহলে কোনো ওয়ার্কিংটা কি তাহলে সাবজেক্টের পরেই বসবে? হ্যাঁ রাইট, সাবজেক্টের পরে বসবে। কারণ তুমি দেখো স্ট্রাকচারটা দেখো, এখানে কি দেওয়া ছিল দেখো, স্ট্রাকচারটা দেখো, এখানে এখানে স্ট্রাকচারটা দেওয়া ছিল, যেটা একটু থামো একটা সেকেন্ড। স্ট্রাকচার যেটা দেওয়া ছিল সেটা দেখো কি দেওয়া ছিল, যে লিস্টেড এক্সপ্রেশন প্লাস, দেখো খেয়াল করে কি বলছে, লিস্টেড এক্সপ্রেশন যেটা পরে বলবে ডেফিনেটলি, তুমি যেমনটা বললা। ওকে, আচ্ছা। হ্যাঁ বলো, আর কার প্রশ্ন? কারো কোনো প্রশ্ন, কোনো কিছু বুঝতে পারোনি, যেটুকু পড়ালাম কনফিউশন লাগছে? না ভাইয়া ঠিক আছে। ওকে ফাইন, দেখো তাহলে এখন দেখো মেন পয়েন্টে যাবো। এতক্ষণ যেগুলো পড়ালাম এগুলো হচ্ছে মানে বাচ্চাদের জিনিস আর কি, ঠিক আছে, এগুলো এমনি পারা যায়। এখন মেন কথাতে যাবো। সো যেটা করো, একটা কথা লেখো। হ্যাঁ, একটা কথা লেখো আর কি, আমি ভিডিও অফ করলাম আর কি, একটা কথা লেখো, তারপর আমি শুরু করছি। দেখো ফার্স্টে যেটা লেখো, যেটা সেটা হচ্ছে যে ইনভার্সন সবসময় প্রিন্সিপাল ক্লজে করতে হয়। লেখো যে ইনভার্সন সবসময় প্রিন্সিপাল ক্লজে করতে হয়।
ইনভার্সন সবসময় প্রিন্সিপাল ক্লজে করতে হয়, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজে কখনোই ইনভার্সন করা যাবে না, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজে কখনোই ইনভার্সন করা যাবে না। ইনভার্সন সবসময় প্রিন্সিপাল ক্লজে করতে হয়, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজে কখনোই ইনভার্সন করা যাবে না। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজে কখনোই ইনভার্সন করা যাবে না, অর্থাৎ ইনভার্সন সবসময় কোন ক্লজে করতে হবে? প্রিন্সিপাল ক্লজে করতে হবে। এখন নিচে একটা স্টার দিয়ে লেখো, এটা একদম আননেসেসারি পয়েন্ট, হুদায় লিখে দিচ্ছি, পরে অনেকে প্রশ্ন করতে পারে ওই জন্য লিখে রাখো। সেটা হচ্ছে যে ইনভার্সন করার সময় যদি অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব দেয়া না থাকে, ইনভার্সন করার সময় যদি অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব করে দেয়া না থাকে, ইনভার্সন করার সময় যদি অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব দেয়া না থাকে, ইনভার্সন করার সময় যদি অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব দেয়া না থাকে, তবে ডু ডাজ ডিড আনতে হবে, ঠিক আছে, এটা তোমার পড়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে অপশনে দেওয়া থাকে ডু ডাজ ডিড, সো এটা নিয়ে তোমার বোদার করার কিছু নাই, তোমাকে কোথাও আনা লাগবে না। তুমি জাস্ট মাথায় রাখবা যে মাঝে মধ্যে তুমি দেখবা যে অক্সিলারি ভার্ব হিসেবে ডু চলে এসছে, ডাজ হিসেবে চলে এসছে, তো তুমি ভাবতে পারো যে ভাই এখানে কেন অক্সিলারি ভার্ব হিসেবে ডু এসছে, ডাজ এসেছে কারণ হচ্ছে এখানে মেন ভার্ব আছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, দ্যাটস ওয়াই এসছে। ঠিক আছে, এ হচ্ছে মনে করো বিষয় আর কি। তো আমরা এটাতে পরে যাব, আমাদের মেন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজে কখনো ইনভার্সন হবে না, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে ইনভার্সন হবে। তাহলে সেই হিসাবে আমাকে একটা জিনিস আপনারা বলেন, সেটা হচ্ছে যে এখানে যে একটা জিনিস মার্ক করছি আমি, যে নট আনটিল দ্য 17th century, এটা কি একটা ফ্রেজ নাকি ডিপেন্ডেন্ট ক্লজ? বলো তো ভাই একটা জিনিস আগে আমাকে। ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। কিভাবে বুঝলে ডিপেন্ডেন্ট ক্লজ আপু? আনটিল আছে। আনটিল আছে, এক্স্যাক্টলি। তারপরে শোনো একটা জিনিস মাথায় যেটা রাখবা সেটা হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি বলে দিই। বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচার হচ্ছে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচার কি? ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখানে ক্লজ মার্কার আছে নট আনটিল, সাবজেক্ট আছে দ্যাট 17th century, বাট ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ। এটা একটা ফ্রেজ, মনে রাখবা যে ফ্রেজের মধ্যে কখনোই ফাইনাইট ভার্ব থাকে না, যদি না জেনে থাকো এটা লিখে নেবে এখনই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, লিখে রাখবা যে ফ্রেজের মধ্যে কখনোই ফাইনাইট ভার্ব বসে না। ওকে, ফাইনাইট ভার্ব পাবা না, তুমি সাবজেক্ট পাবা, ক্লজ মার্কার পাবা, সব পাবা, নন ফাইনাইট ভার্ব পাবা, কিন্তু জীবনে ফাইনাইট ভার্ব পাবা না। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ হয়ে যায়, সেটাকে আর ফ্রেজ বলা যায় না। ওকে, ঠিক আছে। দেখো খেয়াল করে যেটা দেখো সেটা হচ্ছে যে আমরা 24 নম্বরে কিন্তু দেখো আমরা কিন্তু ইনভার্সন করে ফেললাম। পরে কিন্তু অনেকে ভাবতে পারো যে আমরা তো এখানে আনটিল ছিল ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজে কিভাবে ইনভার্সন করলো, এরকম টাইপের কিন্তু জিনিস ভাববা না, কারণ এটা একটা ফ্রেজ, নট আনটিল দ্য 17th century, এটা একটা ফ্রেজ, এটা কোনো ডিপেন্ডেন্ট ক্লজ না, অর্থাৎ আমরা প্রিন্সিপাল ক্লজে কিন্তু ইনভার্সনটা করেছি। ওকে, এটা একটা ফ্রেজ। যেরকম দেখো নট আনটিল ইভিনিং, এটা কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ না, এটা কিন্তু একটা ফ্রেজ, তার মানে আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লজে কিন্তু ইনভার্সনটা করেছি। সো কিন্তু পরে আবার কিন্তু ভাববা না যে আল্লাহ এখানে তো আনটিল আছে, আনটিল থাকার পরেও তো আমি এখানে ইনভার্সন করে ফেললাম, তাহলে ওখানে কেন হলো না, এমনটা না, এটা একটা ফ্রেজ, এটা কোনো ডিপেন্ডেন্ট ক্লজই না গাইস। ঠিক আছে, সো এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেরকম দেখো নট আনটিল দ্য প্রিসাইড পিরিয়ড হবে, যেটা বলো ভাইয়া ফ্রেজে কি নন ফাইনাইট ভার্ব হতে পারে? হ্যাঁ, ফ্রেজের মধ্যে নন ফাইনাইট ভার্ব হতে পারে, ক্লজ মার্কার হতে পারে, সাবজেক্ট হতে পারে, বাট জীবনেও কি হবে না বলো, জীবনেও কি হবে না? ফাইনাইট ভার্ব হবে। হ্যাঁ, ফাইনাইট ভার্ব হবে না, দ্যাটস ইট। তাহলে দেখো 19 নাম্বারটা, তাহলে বলো তো যে নট আনটিল দ্য প্রিসাইড পিরিয়ড, ইজ ইট ফ্রেজ অর ইজ ইট ক্লজ, কোনটা বলো তো, বলো এটা কি ফ্রেজ নাকি ক্লজ বলো? ফ্রেজ। হ্যাঁ ফ্রেজ, ডেফিনেটলি গাইস, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ হচ্ছে কিন্তু। তার মানে গাইস খেয়াল করে দেখেন যে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো সলভ করলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটা করে ক্লজ ছিল, এবং সেটা ছিল প্রিন্সিপাল। সেটা কি ছিল? প্রিন্সিপাল। এখন আমরা যাব আসল উদাহরণে, যেখানে হচ্ছে প্রিন্সিপাল আর ডিপেন্ডেন্ট দুটোরই সংমিশ্রণ আছে। ঠিক আছে, এতক্ষণ যেগুলো করেছি সেটা চা বিস্কুট প্রশ্ন মনে করো, ঠিক আছে, তোমার এগুলো পারা যায়। ঠিক আছে, তো আমি এখানে একটু সলভ করে দিই, তোমরা একটু শুনো আগে, ঠিক আছে, তারপরে তোমাদের আমি উত্তর নিচ্ছি আর কি। ওকে, দেখো দেখো কি বলছে, এটা বাচ্চা
এটা প্রশ্ন আছে, সো আমরা ধুম করে এটা শেষ করে ফেলি। কি বলতে সেলডম, সেলডম আমরা জানি এটা নেগেটিভ ওয়ার্ড, দ্যাট মিন্স সেলডম যদি থাকে তাহলে ইনভার্সন হয়ে যাবে, ইনভার্সন হওয়ার আগে কি চলে আসে অক্সিলারি ভার্ব। কোন অপশনের শুরুতে আছে অক্সিলারি ভার্ব, স্লিপ কোন অক্সিলারি ভার্ব না, জিরাফ কোন অক্সিলারি ভার্ব না, দ্যাট মিন্স বি নাম্বার হয়ে যাচ্ছে আমার অ্যানসার। হয়ে যাচ্ছে কি দেখো ডু জিরাফ স্লিপ, অ্যানসার শেষ। ওটা দেখো কি বলছে, বলছে যে নট আনটিল, নট আনটিলটা কিন্তু একটা কিন্তু সাবজেক্ট, সরি নট আনটিলটা হচ্ছে একটা ক্লজ মার্কার, এ ফ্রগ হচ্ছে একটা সাবজেক্ট, আর ডেভেলপস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু স্ট্রাকচার পাচ্ছি কি ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। মানে কিন্তু এটা কিন্তু কোনো ফ্রেজ না, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং স্ট্রাকচারটা খেয়াল করো, ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, যেটা আমরা আগে থেকেই পড়ে এসেছি। এখন বিষয় হচ্ছে শুরুতে যেহেতু তোমার যেহেতু নেগেটিভ ওয়ার্ড যেহেতু আছে, তার মানে কি ইনভার্সন হবে। ইনভার্সন যদি হয় তাহলে আগে কি চলে আসে অক্সিলারি ভার্ব। কোন অপশনের শুরুতে আছে অক্সিলারি ভার্ব, অপশন ডি আছে, তাহলে হয়ে যাবে কোনটা ডাজ ইট লিভ, কি হয়ে যাচ্ছে ডাজ ইট লিভ। আমি এই কথাটা আপনাকে বলতে চাইলাম যে দেখেন যে শুরুতে ছিল ডিপেন্ডেন্ট ক্লজ, এজন্য দেখেন যে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা ছিল নট আনটিল এ ফ্রগ ডেভেলপস, এটাতে কিন্তু কোনো কিন্তু ইনভার্সন হয়নি। ইনভার্সন হচ্ছে কোনটা, এর পরবর্তীতে যে প্রিন্সিপাল ক্লজটা বসেছে সেই প্রিন্সিপাল ক্লজে কিন্তু, ঠিক আছে। খেয়াল করে দেখেন সেম টু সেম প্রশ্ন 4 নম্বরে গ্যাপটা দিয়েছে কোথায়, দেখেন গ্যাপটা দিয়েছে ডিপেন্ডেন্ট ক্লজে, গ্যাপটা দিয়েছে কোথায় ডিপেন্ডেন্ট ক্লজে। তার মানে তো আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজে কখনো ইনভার্সন হবে না, তাহলে অ্যানসারটা কি হয়ে যাবে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, অর্থাৎ নট আনটিল এর পরে বসবে একটা সাবজেক্ট। কোন সি নাম্বারে দেখো ডাজ ডেভেলপ, ডাজ ডেভেলপ তো বলবে না, বলবে কি ডেভেলপস, তার মানে অ্যানসার হয়ে যাবে কি এ নাম্বার, অ্যানসারটা হয়ে যাবে কোনটা এ নাম্বারটা। ওকে, অর্থাৎ 4 এর অ্যানসার হয়ে যাবে এ। এখন অনেকবার আপনারা আবার প্রশ্ন করবেন যে ভাই তাহলে শুরুতে যে নট হলো ইনভার্সন হলো না যে, অবশ্যই ইনভার্সনটা হয়েছে। খেয়াল করে দেখেন কি আছে ডাজ ইট লিভ, বাট সেটা কোন ক্লজে প্রিন্সিপাল ক্লজ, এবং সেটা দাওয়াই আছে, এটা আপনাকে আমাকে করা লাগবে না। খেয়াল করে দেখেন ইটের আগে কি চলে গেছে ডাজ চলে গেছে, তারপরে গেছে মেইন ভার্ব, অর্থাৎ এখানে ইনভার্সন করে দাওয়াই ছিল, এটা আমাদেরকে একটা ফলস দিয়েছে। ওকে, বাট মনে রাখতে হবে যে ডিপেন্ডেন্ট ক্লজে কখনো ইনভার্সন করা যাবে না কিন্তু। ওকে, এই হচ্ছে মনে করো বিষয় আর কি, ঠিক আছে। আর একটা এক্সাম্পল তোমাদেরকে করিয়ে দিই আর কি, ঠিক আছে। তোমরা যদি প্রবলেম ফেস করছো তোমাদেরকে আরেকটা আমি প্রবলেম সলভ করে দিই, দেখি তোমরা পারো কিনা। দেখো নাম্বার দেখো কি বলছে, অনলি ইফ। প্রশ্ন করো নিজেকে যে ইফ কি, ইফ একটা ক্লজ মার্কার, ঠিক আছে। সো ক্লজ মার্কার পরে কি হয় সাবজেক্ট হয়। কোন কোন অপশন আছে সাবজেক্ট, এতে সাবজেক্ট নাই, বি তে সাবজেক্ট নাই, তার মানে হবে কি সি আর ডি, সি আর ডি হবে, এই দুটোর মধ্যে একটা হবে। এখন শুরুতে যেহেতু অনলি আছে, তো আমরা তো জানি যে অনলি সাতশো থাকলে কি হয়ে যায় ইনভার্সন হয়ে যায়। ইনভার্সন যদি হয় তাহলে কি হয়ে যাবে ভার্ব আগে চলে যাবে, কোন ভার্ব অক্সিলারি ভার্ব। তাহলে খেয়াল করে দেখি আমাদের প্রিন্সিপাল ক্লজে কোথা দিয়ে ইনভার্সন হয়েছে। ওকে, দেখো অনলি ইফ ইটস প্ল্যান ইজ মডিফাইড, এটুকু পর্যন্ত গেল আমার ডিপেন্ডেন্ট ক্লজ, এটুকুতে তো পরিবর্তন হবে না। এরপরে দেখো কি আছে, দেখো ক্যান দ্য কোম্পানি স্টার্ট, অর্থাৎ দেখো দ্য কোম্পানির আগে কিন্তু ক্যান চলে এসেছে, তার মানে ইনভার্সন হয়ে গেছে। বাট খেয়াল করে দেখো ডি নাম্বারে দ্য কোম্পানি ক্যান স্টার্ট, নরমাল প্যাটার্ন সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে এখানে যেটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা জিনিস আমাকে এখানে এখন এখন তোমরা একটা ইয়া করো, বলো আর কি, যেটা অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে বলো তো, সি নাম্বার নাকি ডি নাম্বার? সি সি নাম্বার হচ্ছে, কারণটা হচ্ছে সি নাম্বার C ইনভার্সনটা number। করে দেওয়া আছে এক্স্যাক্টলি গাইস, সেটা হচ্ছে ক্যান দ্য কোম্পানি স্টার্ট। এই ক্যান দ্য কোম্পানি স্টার্ট এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ এবং এখানে ইনভার্সন করে দেওয়া আছে। বাট শুরুতে যে ডিপেন্ডেন্ট ক্লজটা ছিল গাইস সেটা কিন্তু আমরা কিন্তু ইনভার্সন করে নি কিন্তু, ঠিক আছে। আর ইনভার্সন কেনই করব তুমি বলো, তোমাকে আজীবনই বলা হচ্ছে যে ক্লজ মার্কের পরে সাবজেক্ট বসে, সো তুমি কেন ভার্ব দিবা, তাই না? এই হচ্ছে বিষয় মনে করো আর কি। সো এগুলো একটু ইজি ইজি আছে, এগুলো তুমি দেখে নিবা তাহলে হয়ে যাবে আর কি। এখানে জটিল করার কোনো কিছু নাই, সহজ প্রশ্ন আসবে তোমার খুব। এত এগুলো যেগুলো উদাহরণ পড়ালাম এই যে অনলি, এগুলো আইবিএ তে এসেছিল 2095 সাল 2001 সালে, এত প্যারা খাওয়ার কিছু নাই। ওকে, তুমি সহজ সহজ গুলো যেগুলো ওয়েবসাইটে করে দিলাম ওগুলো করবা, ওগুলো বুঝলে আলহামদুলিল্লাহ, এগুলো বোধহয় করবো না। আর এই যে মাঝখানে যেগুলো জিনিস দেওয়া যায় যেগুলো, এগুলো করার কোনো দরকার নেই, এগুলো ভেজাল। এগুলো করতে যাবে না। তোমাকে আমি মেন জিনিস দেখে যে প্রশ্ন তুমি সলভ করতে পারো না, যদি প্রশ্ন সলভ করতে পারো দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না তোমার, এটাই মেন। ঠিক আছে, প্রশ্ন সলভ না করতে পারলে যত উদাহরণ দেখো যত কাহিনী করো কোনো লাভ নেই। আর কি যেটা দেখো গাইস, এখন দুইটা গেল আমাদের, অর্থাৎ অ্যাডভার্বের বিষয়টা গেল, আর এর সাথে আমাদের যেটা নেগেটিভ ওয়ার্ড ছিল, নেগেটিভ ওয়ার্ডেরও চ্যাপ্টারটা ক্লোজ হলো। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপ বি, যেটাতে আছে কি দেয়ার আর এক্সপ্রেশন অফ লোকেশন, অর্থাৎ যেখানে জায়গার উপর কোনো ইনভার্সন করা হয়। খেয়াল করে দেখো আমরা কিন্তু ছোটবেলা থেকে কিন্তু এটা কিন্তু কথা কিন্তু বলি এরকম টাইপের যে দেয়ার আর 4 বয়েজ, দেয়ার আর 4 বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড। ভালো করে লক্ষ্য করো কি বললাম, যে দেয়ার আর 4 বয়েজ, দেয়ার আর 4 বয়েজ। ওকে, তার মানে 4 বয়েজটা কি সাবজেক্ট, আর তার আগে তুমি বলছো কি আর, তার মানে কি ওটা কিন্তু একটা ইনভার্সন। এর আগে দিন তুমি যখন পড়েছিলা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে দেয়ার এর ব্যবহার তুমি পড়েছিলা না, দেয়ার প্লাস ভার্ব টু বি প্লাস সাবজেক্ট। তো সাবজেক্টের আগে কেন ভার্ব টু বি হচ্ছে, বিকজ এটা একটা ইনভার্সন।
বিকজ এটা একটা ইনভার্সন, বাট এটা আমরা জানতাম না যেটা ইনভার্সন, বাট আসলে এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা ইনভার্সন কিন্তু গাইস। ওকে, সো এই কথাটা ওরা বললো যে যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি দেখি হেয়ার বসেছে, অথবা যদি দেখি যে দেয়ার বসেছে, অথবা যদি দেখি যে কোনো জায়গার ওপর যদি কোনো জোর দিয়ে যদি কোনো কিছু বোঝায় যে ওই জায়গায়, এই জায়গায়, সেই জায়গায়, তাহলে সেক্ষেত্রে ইনভার্সন হয়ে যাবে আর কি। এবং এই ইনভার্সন যদি হয়, যদি এই ইনভার্সনটা যদি হয় যদি, তাহলে স্ট্রাকচারটা কি হবে দেখো। স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে দেখো কি বলছে, বলছে যে লিস্টেড এক্সপ্রেশন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ শুরুতে হেয়ার বসবে, না তো শুরুতে দেয়ার বসবে, অথবা কোনো একটা জায়গার নাম বসবে এবং এরপরে কি হবে ভার্ব হবে, এবং তারপরে কি হবে সাবজেক্ট হবে। এক্ষেত্রে কি করতে পারো গাইস, সেটা হচ্ছে যে দেখো ভার্ব হিসেবে কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অক্সিলারি ভার্বও দিতে পারি, আমরা কিন্তু বলতে পারি দেখো মেন ভার্বও দিতে পারি, মেন ভার্বও দিতে পারি। অর্থাৎ গ্রুপ বি তে কিন্তু কোনো ধরনের কিন্তু ঝামেলা নাই। গ্রুপ এ যেরকম একটা দেখো ঝামেলা ছিল অক্সিলারি ভার্ব মেন ভার্বের, বাট এখানে কিন্তু কোনো ঝামেলা নেই, এখানে বলছে শুধু ভার্ব। মানে বিষয়টা কি, অক্সিলারি ভার্ব হোক, বি ভার্ব হোক, মেন ভার্ব হোক, যাহার নাম হোক, আমি খালি কি করবো ভাই, সাবজেক্টের আগে টেনে এনে ভার্বটাকে বসাই দিব, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল মনে করো। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো বিষয়। এক্ষেত্রে কিন্তু ভার্বের কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই কিন্তু, যে অক্সিলারি হতে হবে, মেন ভার্ব হতে হবে, যেটাই হোক ভার্ব, তুমি এখানে সাবজেক্টের আগে টেনে এনে বসাই দিবা, কাহিনী শেষ, 1 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে মনে করো। ঠিক আছে, এখানে একটা জিনিস যেটা তোমাকে যেটা মাথা যেটা রাখতে যেটা হবে, যেটা তোমাকে বলছি, সেটাকে তুমি খেয়াল করে দেখো যে এই টাইপের যে প্রশ্ন, অর্থাৎ গ্রুপ বি, এটা থেকে মনে করো 5% প্রশ্ন আসে, বাট 95 প্রশ্ন আসে তোমার মনে করো গ্রুপ এ থেকে। সো গ্রুপ এটা ভালো করে দেখবা, গ্রুপ বিটা জাস্ট দেখা দিচ্ছি তোমাকে, একটু দেখে নিবা। স্ট্রাকচারটা মনে রাখো যে লিস্টেড এক্সপ্রেশন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, ভার্ব যেটাই হোক তুমি খালি সাবজেক্টের আগে বসিয়ে দিবা, অ্যান্সার হয়ে যাবে। 8 নম্বর এক্সাম্পল দেখো কি বলছে, বলছে অ্যাক্রস দ্য চেসাপেক বে, বলছে যে অ্যাক্রস দ্য চেসাপেক বে ফ্রম দ্য রেস্ট অফ দ্য স্টেট আর কি। ঠিক আছে, অর্থাৎ বলছে যেটা সেটা হচ্ছে যে পুরো রাষ্ট্রের পাশে, তো রাষ্ট্রের আশেপাশে তোমার যে চেসাপেক বে যেটা আছে সেটার কথা বলছে, অর্থাৎ কোন লোকেশনের কথা বলছে। সো লোকেশনের কথা যদি বুঝাই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ইনভার্সন হয়ে যাবে। ইনভার্সন যদি হয়, তাহলে কি আগে চলে আসবে, ভার্ব আগে চলে আসবে। তো ভার্ব কোন অপশনের শুরুতে আছে, দেয়ার কোনো ভার্ব না, ম্যারিল্যান্ড কোনো ভার্ব না, তার মানে বি নাম্বারটা হবে কোনটা, লাইজ, ম্যারিল্যান্ড, স্ট্যান্ড, শোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, 9 নাম্বারটা দেখো কি বলছে, দেখো 9 নাম্বারটা যেটা বলছে সেটা হচ্ছে অফ দ্য কোস্ট অফ নর্থ ক্যারোলাইনা। তো এটা কি, এটা একটা জায়গার নাম, এটার উপর জোর দিচ্ছ তুমি, তার মানে ইনভার্সন হয়ে যাবে। ইনভার্সন যদি হয় তাহলে আগে কি চলে আসবে, ভার্ব। কোন অপশনের শুরুতে ভার্ব আছে, দেয়ার কোনো ভার্ব না, ব্যারিয়ার আইল্যান্ড কোনো ভার্ব না, অ্যারাউন্ড কোনো ভার্ব না, তার মানে এই নাম্বারটা কি হচ্ছে, তাহলে দেখো লাই দ্য ব্যারিয়ার আইল্যান্ড, এখানে দেখো মেন ভার্বই তুমি বসিয়ে দিতে পারছো, কোনো ধরনের রেস্ট্রিকশন নাই যে অক্সিলারি ভার্বই দিতে হবে। 10 নম্বরে দেখো কি বলছে যে ওয়েস্ট অফ নিউপোর্ট, একটা জায়গার নামের উপর মেনশন করছে, তার মানে কি এটা ইনভার্সন হয়ে যাবে। ইনভার্সন হলে কি হয়ে যাবে, ভার্ব আগে চলে আসবে, তার মানে হচ্ছে স্ট্যান্ডস দ্য স্ট্যাটলিয়াস্টন হোম। তো এই টাইপের প্রশ্ন আসলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই টাইপের প্রশ্ন না ডিটেক্ট করা যায় না। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসলে ডিটেক্ট করা যায় না, যেটা ইনভার্সনের প্রশ্ন, কারণ এরকম টাইপের শুরুতে কোনো জায়গার নামে এরকম হাজার হাজার প্রশ্ন সলভ করেছি। সো এইগুলো এই জন্য পরীক্ষাতে খুবই কম দেয় এবং ইনশাল্লাহ আসবে না। ঠিক আছে, তারপর দেখে যাও, তাহলে একটু বুঝতে পারবে আর কি কাহিনীটা কি, বাট এটা এত প্যারা খাওয়ার কিছু না। বাট আগে যেগুলো বললাম সেগুলো যদি বুঝে যদি থাকো, দ্যাট ইজ এনাফ। বাট হ্যাঁ, ইনভার্সনের এখান থেকে একটা প্রশ্ন আসে তোমার, সেটা হচ্ছে এই জায়গাটা, এখান থেকে একটা রুলস খালি পড়বা। ওকে, এখান থেকে খালি একটা রুলস খালি পড়বা, সেটা হচ্ছে কি দেখো, বলছে যে ইফ দেয়ার ইজ প্রোনাউন আফটার হিয়ার এন্ড দেয়ার উইল বি নো ইনভার্সন। অর্থাৎ বলছে যেটা সেটা হচ্ছে যে প্রোনাউন যদি থাকে, প্রোনাউন যদি থাকে, তাহলে প্রোনাউন থাকলে হেয়ার আর দেয়ার এর পরে কিন্তু কখনো ইনভার্সন করা যাবে না, কিন্তু নাউন থাকলে করা যাবে। যেরকম এক্সাম্পল দেখো কি বলছে, বলছে যে হেয়ার ইজ দে, সরি বলছি দেখো হেয়ার ইজ হি, আবার বলছে হেয়ার আর দে, এটা ইনকারেক্ট, করা যাবে না। কারণ কি দেখো দে এবং হি এই দুটো হচ্ছে প্রোনাউন, এই জন্য ইনভার্সন করা যাবে না। তুমি ইনভার্সন করেছো, কিভাবে করেছো দেখো, সাবজেক্টের আগে ভার্ব দিয়েছো, হি এর আগে ইজ দিছো, দে এর আগে আর দিছো, ইনভার্সন করছো, বাট ইনভার্সন করা যাবে না, কারণ এটা প্রোনাউন। বাট যদি নাউন থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু করা যাবে। অর্থাৎ তুমি বলতে পারবা যে হেয়ার ইজ জামাল, এটা কারেক্ট, কারণ এটা নাউন। বাট প্রোনাউন যদি থাকে তাহলে তুমি বলতে পারবে না। অর্থাৎ হেয়ার ইজ হি, এটা কিন্তু ইনকারেক্ট, বাট তাহলে তোমাকে কি বলতে হবে, তোমাকে বলতে হবে যে হিয়ার হি ইজ বলতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব বলতে হবে, বাট ইজ হি বলতে পারবো না, ইনভার্সন করা যাবে না কিন্তু আর কি। প্রশ্ন অনেক সময় এভাবে আসবে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তখন এভাবে দুটো অপশন থাকবে, বলবে যে হিয়ার আর দে, আর বলবে যে হেয়ার ইজ জামাল, কোনটা রাইট দিবা। তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে হেয়ার আর দে এটা বলা যাবে না, কারণ এটা হচ্ছে ইনভার্সন হয়ে যাচ্ছে। তোমাকে তাহলে বলতে হবে কি হেয়ার ইজ জামাল, এটা হচ্ছে রাইট। ওকে, এই প্রশ্ন খালি পড়বার, বাকি যেগুলো আছে এগুলো কিছু করতে যাবে না, এক্সেস ওগুলো আসবে না একটা পরীক্ষাতে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে গাইজ? ভাইয়া হ্যাঁ বলো, শিওর। হ্যাঁ আমার নেট প্রবলেম ছিল, এর জন্য ভাই এই যে আমি গ্রুপ বিটা মানে প্রথমে একটু আলোচনা মিস এটা করছি। এটা আমার সরি ভাই, আমি অনেকক্ষণ ক্লাস নিচ্ছি ভাই, এটা একদমই সরি, আমি একদম মাপ চেয়ে নিচ্ছি, বাট সম্ভব না ভাই। ঠিক আছে, এটা টেকনিক্যাল ডিফিকাল্টিস কিছু করার নেই আমার। ঠিক আছে, আর অন্য কারো সমস্যা কোনো? ঠিক আছে, অন্য কোনো প্রবলেম?
টপিক বুঝতে পারোনি বা কোনো কিছু? আসলে সত্যি কথা বলতে গেলে ইন্টারনেটে না অনেক প্রবলেম, অনেস্টলি স্পিকিং, ঠিক আছে? এই যে দেখো, এটা স্বাভাবিক। আমাদের এলাকাতে দেখো যে যেভাবে কারেন্ট যায় মনে করো, ঠিক আছে? প্রচুর কারেন্ট যায়, আজকেও যায়। তো এই যে কারেন্ট যায়, কারেন্ট গেলে দেখা যেতে পারে একটা স্টুডেন্টের কিন্তু আমাদের কয়জনের বাসায় আইপিএস আছে, হ্যাঁ? কয়জনের বাসায় আমরা ওইরকম ফ্যামিলির আমরা বিলং করি। সো আমাদেরকে যেটা করতে হয়, কানেকশনে কিন্তু প্রবলেম হয়ে যায়। একটা যদি এমবিও যদি থাকে, এমবিএ কানেক্ট করতে প্রবলেম হয়ে যায়। তো এখানে যারা স্টুডেন্ট যারা আছে, যে কারেন্ট চলে যাইতে পারে, ঠিক আছে? না শুনতেই কিন্তু পারে, প্রবলেম কিন্তু এটা। অনেস্টলি স্পিকিং এটা প্রবলেম, আসলে প্রবলেম আরকি, ঠিক আছে? গ্রুপ বি এর ক্ষেত্রে কিছু না, গ্রুপ বি এর ক্ষেত্রে এখানে জাস্ট স্ট্রাকচারটা দেখে নিবা, ঠিক আছে? আসলে আমি 8টা থেকে ক্লাস নিচ্ছি, বুঝছো ভাইয়া? হ্যাঁ, অনেক আগে থেকে ক্লাস নিচ্ছি, টানা 8 ঘন্টা কথা বলছি তো। এত এনার্জি আসলে শরীরের মধ্যে নাও খুব কঠিন হয়ে যায়। অনেকের অনেক রকম প্রশ্ন। গ্রুপ বি তে কিছু না ভাই, এখানে আপনি খালি স্ট্রাকচার গুলো দেখে নিবেন, যে হেয়ার দেয়ার থাকলে অথবা কোনো জায়গার নাম বুঝালে আপনার ইনভার্সন হয়ে যাবে। এবং স্ট্রাকচারটা কি হবে, স্ট্রাকচারটা যেটা হয়ে যাবে তোমার এটা হয়ে যাবে, অর্থাৎ শুরুতে হবে হেয়ার অথবা দেয়ার, এবং তারপরে হবে ভার্ব, তারপরে হবে সাবজেক্ট। অর্থাৎ ভার্বটা তোমার অক্সিলারি ভার্ব হতে পারে, মেন ভার্ব হতে পারে, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার। তুমি ভার্বটা আগে বসাই দিবা সাবজেক্টে, তাহলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আর এটা যেটা বিষয় সেটা হচ্ছে গ্রুপ, এই যে গ্রুপ বি যেটা, সেটা ইনশাল্লাহ পরীক্ষাতে আসবে না, এটা মোটামুটি শিওর থাকো ইনশাল্লাহ। ভার্সিটি পরীক্ষাতে জীবনেও আসবে না, গ্রুপ এ আসবে। So, এটা যদি ভালো করে বুঝে থাকো আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের, কোনো কিছু বুঝতে পারোনি বা কোনো প্রবলেম, কোনো কিছু মাথায় ঘুরছে, এটা হতে পারে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কোনো? ওকে, আপাতত জি না। আচ্ছা, আছে কি কারো কোনো কিছু সমস্যা আছে? জি না ভাইয়া, আপাতত নাই। ওকে, দ্যাটস ফাইন। আজি ভাই বলে দিয়েছি খুবই সুন্দর করে, তোমাকে অনেক ভালো করে বলে দিয়েছি আর কি, ঠিক আছে? ইনশাআল্লাহ সমস্যার কোনো কথা নেই, এরপরে সমস্যার কোনো কথা না, তুমি সলভ করো। তারপরেও আমরা যখন সলভ করবো কিছু প্রবলেম বেরোবে, সো ওই প্রবলেমগুলো আমরা সলভ ক্লাস ইনশাআল্লাহ দেখাবো আর কি, ঠিক আছে? আমাদের যে টিচার যে সলভ ক্লাস নিবে আর কি ইনশাআল্লাহ, ওটা তুমি বোধার করো না আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাআল্লাহ, ঠিক আছে? ভালো থাকো, পড়াশোনা করো, দোয়া রাখো আর কি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।